বাই জান্টুসরা কালকে আগেই আসবি। বেবিরা তোদের অনেক মিস করি আমি। লামিয়া বরাবরই অনেক বেশি দুষ্ট, আশেপাশে অনেক লোকজন ছিল ওর দিকে, সবাই তাকিয়ে আছে দেখে ও কিছুটা লজ্জা পেল। ওর এমন কাণ্ড দেখে সবাই মিলে হেসে ফেলল। দুপুরে খাওয়া শেষ করে ওরা বাসা থেকে বের হলো। শারমিন চৌধুরী বারবার বলছিল আজকে বাসায় আসতে, যেন আজকে থেকে যায়। ফুপি আজকে না অন্যদিন আবার আসবো বলে সবাই বাসা থেকে বের হয় ভার্সিটির উদ্দেশ্য। 4টার দিকে সব কাজ কমপ্লিট করে রাকিব ওদেরকে বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে যায়। পড়াশোনার চাপ অনেক বেশি হওয়ায় মেহেরিন আর সিনহার পড়তে বসেছে পরীক্ষা সামনে তাদের। মেহেরিন আগের মতো তেমন হাসি খুশি থাকে না, চুপ করে থাকে আর বেশি কথাও বলে না। সে দিনের বেশিরভাগ সময় ছাদেই থাকে। সে ছোট ছোট কয়েকটা ফুলের গাছ লাগিয়েছে ছাদে, স্কুল থেকে আসার সময় চারা কিনে নিয়ে আসে। মাঝে মাঝে ইভান চৌধুরীকেও দেখা যায় মেয়ের জন্য ফুল গাছের চারা কিনে নিয়ে আসতে। সুলতানা চৌধুরী রুমে গেলেন 2টা গ্লাসে করে দুধ নিয়ে। তাদেরকে খেতে বলছে, খাচ্ছি বলে একদিনও পুরো গ্লাস শেষ করে না। তাই সে আজকে সামনে থেকে সরছে না, পুরোটা খাবে, তারপর সে বাকি কাজগুলো করতে যাবে। আম্মু রেখে যাও, তুমি একটু পর খেয়ে নিব। কোনো প্রয়োজন নেই আম্মু, আগে খাওয়া শেষ করো, আমি গ্লাস নিয়ে যাব। দুজন একে অপরের দিকে তাকিয়ে বেশ কিছুটা বিরক্ত নিয়ে শেষ করল খাওয়া। রুদ্র বেশিরভাগ সময় পড়াশোনা আর বিজনেস নিয়ে ভাবতেছে যে কিভাবে একটা বিজনেস দাঁড় করানো যায়। শুধু রুদ্র একাই না, সিয়াম, লিমন সবাই। প্রথমে সবাই মিলে একটা দাঁড় করাতে হবে, পরে না হয় যার যার মতো করে নিবে। তার জন্য প্রয়োজন রাকিব আর ওর বাবা সোরহাব চৌধুরী, এর কারণ ওনারা অনেক বছর ধরে রয়েছে এদেশে। তারা এদেশের নাগরিক হয়ে গেছে, এখন তাদের অভিজ্ঞতাও অনেক বেশি। তাই রাকিবকে কল দিয়ে জানালো তারা একটা বিজনেস করতে চাই, তার জন্য অনেক হেল্পের প্রয়োজন। রাকিব সাথে সাথে বললে কোনো সমস্যা নাই, কখন কি করতে হবে আমাকে জানাস, আমি সব সময় তোদের পাশে আছি। দিন চলেছে দিনের মতন করে প্রায় 1 মাস। এদিকে সিনহা আর মেহেরিনের পরীক্ষা শেষ। তারা শুধু এখন সারা দিন রেস্ট করবে আর ঘুমাবে। কানাডা শহরটাকে তারা আস্তে আস্তে চিনতে শুরু করলো, বুঝতে শিখছে কিভাবে কি করতে হবে। মাঝে মাঝে বাসায় কথা হয়, তবে রাহাদের সাথে প্রতিদিন নিয়ম করে একবার করে হলে কথা বলে। দেখতে দেখতে চলে গেল 2টি বছর। বাড়িতে আত্মীয় স্বজনে পরিপূর্ণ, চারদিকে লাইলের আলো জলজল করছে পুরো চৌধুরী বাড়ি। আজকে মেহেরিনের জন্মদিন, সবাই মিলে অনেক বড় করে সেলিব্রেট করবে। শুধু যে আত্মীয় স্বজনরা তা কিন্তু নয়, মেহেরিন সিনহার বান্ধবীরা সবাই এসেছে, সবাইকে দাওয়াত করা হয়েছে। সবাই নিচে অপেক্ষা করছে তাদের জন্য। তারা উপরে গিয়েছে নিজের রুমে নিজেদেরকে পরিপাটি করে সাজাবে বলে। সাথে আছে সিনহা, লামিয়া, জেবা, মনি আর মেহেরিন। মেহেরিনকে গতকাল মার্কেট থেকে একটা গ্রাউন্ড কিনে দিয়েছে, শুধু তাকেই না, সিনহাকে একটা দিয়েছে, একরকমই দেখতে, শুধু কালারটা অন্য রকম। মেহেরিন নিয়েছে নীল আর সিনহা নিয়েছে বেগুনি। অনেকক্ষণ পর নিচে নামলো, তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল বাড়িতে আসা প্রত্যেকটা মেহমান। দেখতে ঠিক পরীর মতন লাগছে, এত মায়াবী মিষ্টি দেখতে, হালকা সেজেছে, তাও দেখতে কতটা পরিপূর্ণ লাগছে। লাগবেই না কেন, কেবল এ যৌবনে পা পড়েছে, বয়স 16, কলেজেই উঠেছে, এসএসসিতে ভালো ফলাফল করছে, ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছে। সামনের মাস থেকে কলেজ শুরু হবে, তার জন্য অনেক বড় থেকে কেক নিয়ে এসেছে ইভান চৌধুরী। সবাই মিলে একসাথে কেকটা কেটে নিল। সবাইকে হাতে হাতে এগিয়ে দিচ্ছেন সুলতানা চৌধুরী আর পারভিন চৌধুরী। রাতে সবার জন্য খাবার ব্যবস্থাও করা হয়েছে। সবাই মেহেরিনকে গিফট দিচ্ছিল। সুলতানা চৌধুরী একটা চেনও দিল, বাকিরা অনেক দামি দামি জিনিস গিফট করল। রাহাদের হাতে একটা গিফট, কিন্তু কাগজে পেছানো। রাহাদ মেহেরিনের হাতে দিল গিফটটা। মেহেরিন সাথে সাথে খোলার চেষ্টা করতে লাগলো। তখন রাহাদ বলল, ভাবি তুমি এটা এখানে খোল না, তুমি রুমে নিয়ে পড়ে খুলে দেখো। মেহেরিনের অনেকটা কৌতূহল হলো, কি আছে এইখানে, কেন খুলতে নিষেধ করল। থাক ভাইয়া, যেহেতু বলেছে পরে দেখতে, সেটাই না হই হোক। সবাই খাওয়া শেষ করে রুমে চলে গেল। থেকে গেল মেহেরিনের বান্ধবীরা, এত রাতে তো আর মেয়ে হয়ে সম্ভব না বাসায় চলে যাওয়া, তাই থেকে গেল। মেহেরিন গিয়েই ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়েছে। অনেক ক্লান্ত সে। তার হঠাৎ করে মনে পড়ে রাহাদের দেয়া গিফট, তার কথা তাড়াতাড়ি করে গিফটটি নিজের কাছে নিয়ে আসে। সবাই মিলে দেখবে কি আছে এইখানে। গিফটের উপরে পেছানো কাগজগুলোকে কেটে ফেলল। রাপিং আনবক্স করতেই দেখে রাহাদের দেয়া গিফট। আনবক্স করতে বসেছে ওরা 5 জন বান্ধবী। সবাই দেখবে কি আছে এই বক্সের ভেতরে। গিফট খুলতেই দেখে 2টা আইফোন, একটা কালো আরেকটা সাদা, হয়তো একটা মেহরিনের আরেকটা সিনহার। এত দামি ফোন ভাইয়া কোথায় পেল?
গিফট বলে জিজ্ঞেসও করতে পারছে না যে কেন তাদেরকে এত দামি ফোন গিফট করলো। আর তেমন কিছু ভাবল না, ফোনটা তাদের প্রয়োজন ছিল। বাকি সবার ফোন ছিল, শুধু তাদের কোনো ফোন ছিল না। কারো সাথে কথা বলার জন্য আম্মুর ফোন দিয়ে বলতে হতো। কিছুদিন পর হয়তো তারা বাসায় একটা ফোনের জন্য আবদার করত। কিন্তু তার আগেই পেয়ে গেল। বর্তমানে রাহাদের বাবা আর চাচার সাথে পারিবারিক বিজনেস সামলাচ্ছে। তাকেও বলা হয়েছিল সে চাইলে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে। তাতে সে রাজি হয়নি। সে বাংলাদেশে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, পাশাপাশি বিজনেস সামলাচ্ছে। মেহেরিনের আর কিছুদিন পর 18 বছর পড়বে। তার এখন অনেক কাজ, তার বাবা মায়ের রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স তাকেই সামলাতে হবে। মেহেরিন প্রাপ্তবয়স্ক ছিল না বলে ইভান চৌধুরী সব কিছু দেখাশোনা করত, ওনারও বয়স হয়ে যাচ্ছে। রাত 11টার দিকে সিনহার নাম্বারে একটা কল আসে, বাংলাদেশের নাম্বার যে না সে বুঝতে পারে, কল রিসিভ করে সালাম দেয়। ওই পাশ থেকে সালামের উড় নিয়ে জিজ্ঞেস করে, কি খবর তোদের, কেমন আছিস? সিনহা বুঝে যায় তাই ভাই রুদ্র কল করেছে। ভালো আছি ভাইয়া, তুমি এই নাম্বার কোথায় পেলে? রাহাত দিয়েছে, এখনো ঘুমাসনি? ঘুমিয়ে যাব কিছুক্ষণ পরে। মেহেরিন ঘুমিয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। মোটামুটি ভালোই কথা হয় দুই ভাই বোনের। রুদ্র একটা ইন্টারন্যাশনাল কোম্পানি খুলেছে। তার কোম্পানির উন্নতি দিন দিন বেড়েই চলেছে। সিয়াম ছোটখাটো একটা বিজনেস করছে। আর লিমন তার বাবার সাথে একটি কোম্পানিতে আছে, সেটাই দেখাশোনা করছে আপাতত। সিনহা এখন প্রতিদিন কথা বলে তার ভাইয়ের সাথে। তার ভাইয়ের নাম্বারে কল দিল, ফোনটা ধরল সিয়াম হ্যালো বলার সাথে সাথে সিনহা ফোনে বলল, কে আপনি? ভাইয়া কই? তোমার ভাইয়া ওয়াশরুমে আছে, আসলে বলবো তোমাকে কল দিতে। সিনহা সাথে সাথে কল কেটে দেয়। সিয়াম কিছুটা দুষ্টমি করার জন্য রুদ্র এর ফোন থেকে সিনহার নাম্বারটা নিয়ে নেয়। রুদ্র রেডি হয়ে এসেছে, আজকে একটা ইম্পর্টেন্স মিটিং আছে, তাই সাথে সিয়ামকে নিয়ে যাবে। মিটিং শেষ করে বাসায় আসে রাতে। সিয়াম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ফোন দেয় চেনা নাম্বারে। তখন বাংলাদেশে রাত 2টা বাজে। একবার রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলো, ফোনের সাউন্ড বেশি হওয়ায় তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে ফোন ধরল। সে নাম্বারটা পর্যন্ত দেখেনি, তার নাম্বার অচেনা কারোর কাছে নেই। হয়তো চেনা কেউ কল দিয়েছে। হ্যালো কে? ঘুমের গুড়ে কথা বললে কি মানুষের ভয়েস শুনতে আরো বেশি মিষ্টি লাগে। কে বলছেন আর এত রাতে আমাকে কল দিয়েছেন কেন, কে আপনি? আমি সিয়াম। ভাইয়া আপনি এত রাতে? সিয়াম অনেকটা বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, আমি কি তোমার মায়ের পেটের ভাই? ভাই বলছো কাকে? সিনহা এর মুখটা ফ্যাকাসে হয়ে গেলে, তার ভাইয়ের বন্ধু, সে তো ভাই ডাকবে তাকে, এটাই স্বাভাবিক না? কিন্তু উনি রেগে যাচ্ছে কেন? আসলে ভাইয়া আপনি রেগে যাচ্ছেন কেন? কিসের ভাই, বালের ভাই? এই বলে ফোন কেটে দিল সিয়াম। সিনহা মন খারাপ করে শুয়ে আছে। সাথে মেহেরিনও আছে, কিন্তু ঘুমাইছিল। সারা রাত দুচোখের পাতা এক করে নি, কি হচ্ছে এসব? ভাইয়ের বন্ধুকে নাকি ভাই বলবো না, আজব। পরের দিন কলেজে গিয়ে বসলো, ক্যান্টিনে সবাই কথা বলছে কিন্তু সিনহা কোন কথা বলতেছে না। সে সকাল থেকেই চুপচাপ, তার কি হয়েছে কেউ জানে না। কি হয়েছে জানটুস তোমার, তুমি এমন গাল ফুলিয়ে বসে আছো কেন? বলল লামিয়া। কালকে রাতে সিয়াম ভাই আমাকে কল দিয়েছিল। তাই মন খারাপ, এর করার কি আছে? আগে শুনবি তো নাকি? হ্যাঁ বল, শুনছি। আমি ওনাকে ভাইয়া ডাকছি, তাই উনি আমাকে বকা দিয়েছে, তাহলে ওনাকে আমি কি বলে ডাকবো? বেবি সামথিং সামথিং। লাথিটা খাওয়ার আগে এখান থেকে সর। এমন কিছু না হোক, যদি বাড়িতে জানে আমাকে সোজা গুলি করে মেরে ফেলবে। আর যদি ভাইয়া জানে, আল্লাহ জানে আমার কি হবে। মেহেরিন বলল, হয়তো এমন কিছু হবে না। তোমাকে হয়তো ভুল করে কল করেছে, তাছাড়া তোমার নাম্বার কোথায় পেল? আমি কিছুই জানি না ভাবি। লামিয়া বলল, আমার মনে হয় তোর সিয়াম ভাইকে ফোন দিয়ে কথা বলা উচিত। উনি তো কারণ যারা তোর কথায় রাগ করবে না, তাই না? বিশ্বাস কর, উনি অন্য কিছু নিয়ে রাগ করেনি। ওনার রাগের কারণ ভাইয়া। কেন বললাম, সে কি মায়ের পেটের ভাই নাকি? কলেজ শেষ করে বাড়িতে আসলো 3টা বাজে। বাড়িতে সবাই বসে আছে, মনি তো সারাদিন ওদের সাথেই থাকে। ওরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তাদের খাবার রুমেই পাঠিয়ে দিলে সুলতানা চৌধুরী। ওরা খাওয়া শেষ করে কিছু সময় শুয়েছিলে। কিছু ভালো লাগতেছে না বলে ছাদে গিয়েছে। কিছুক্ষণ পর গাছে পানি দিল, তারা নিয়ম করে এখন সকালে আর বিকালে গাছে পানি দেয়। মাগরিবের আজান পড়তেই ওরা রুমে চলে যায়। কলেজের কিছু ইম্পর্টেন্ট পড়াশোনা ছিল, দুজন আপাতত সেগুলোই পড়ছে। পড়াশোনার মাঝে সিয়ামের নাম্বারে একটা কল দিল, কল রিং হলো কিন্তু তুলল না। সিনহা আবারও কল দিল, ওই পাশ থেকে কলটা কেটে দিল। কি হলো বুঝতে পারছে না, ফোন ধরে না, কিছু বলেও না, হয়েছে কি?
সিনহা আর মেহেরিন রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে। মেহেরিন ফেসবুক চালাচ্ছিল, সিনহা ও সাথে ফোন টিপছিল। সিনহার ফোনে কল দেয় সিয়াম। রাত 11:15। সিনহা কাপা কাপা হাত নিয়ে ফোনটা ধরল। হ্যালো, তুমি ফোন দিয়েছিল কেন? কাপা কাপা গলায় বলল, কালকে রাতে আপনি ওইভাবে কথা বললেন কেন? আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ, অনেক বড় ভুল করছো তুমি। নেক্সট টাইম থেকে আমাকে ভাই ডাকবে না। তাহলে কি বলবো আপনাকে? আমার নাম বলে ডাকবে। আপনি তো আমার থেকে অনেক বড়। তো কি হয়েছে, এত কিছু বুঝতে হবে না তোমার। তোমাকে যা বলা হয়েছে সেটাই করো। আচ্ছা, আপনি যে আমাকে কল করেছেন এটা কি ভাইয়া জানে? আপনি নাম্বার কই পেয়েছেন? না, তোমার ভাই এসব কোনো কিছু জানে না। আমি সময় হলে সবাইকে জানিয়ে দিব। নাম্বার আমি রুদ্র ফোন থেকে নিয়েছি। এইভাবে চলতে থাকে তাদের কথা। রাত 3টায় কথা শেষ করে শুয়ে পড়েছে সিনহা। 1 মাস পর। মেহেরিন এখন বেশিরভাগ সময় ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে। সিনহাও পড়াশোনা করে, তবে মেহেরিনের তুলনায় একটু কম। এখন তার নিয়ম করে প্রতিদিন কথা হয় সিয়ামের সাথে। অবশ্য রুদ্র এগুলা কিছুই জানে না, তবে মেহেরিন প্রথম থেকে সবটাই জানত। তাদের সম্পর্ক মানেই বন্ধুত্ব, এর বেশি কিছু নেই হয়তো। মেহেরিন এটাই মনে করে। সিয়াম গতকাল রাতে বলেছিল সিনহাকে কিছু বলতে চাই। সিনহা বলেছিল যেন তখনই বলে। কিন্তু সিয়াম বলে নাই। সে আজকে বলবে বলেছে। সিনহা অনেক বেশি এক্সাইটেড কি বলতে চাই সেটাই শোনার জন্য। রাত 11টা বাজে ঠিক তখনই কল করে সিয়াম। হ্যালো। হ্যাঁ বলেন। ঘুমাওনি? প্রতিদিন তো ঘুমিয়ে যাও, আজকে যে জেগে আছো। আমি ঘুমালে কি আপনি কথা বলা বন্ধ রাখেন? আপনি কল দেওয়ার সাথে সাথে তো আমাকে উঠতে হয়। তাই আজকে ঘুমাইনি। আপনি বলছিলেন কিছু বলতে চান। বলতে চাই অনেক কিছু। তুমি কি রাখবে? চেষ্টা করব। না বলে রাখবে তাহলে বলবো। রাখবো বলেন। তুমি কি আমার ভালো থাকার কারণ হবে? আমার রাজকুমারী হবে। অনেক ভালে রাখবো তোমাকে। অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। তুমি যদি রাজি না হও তাতেই কোনো সমস্যা নেই। আমি তোমাকে জোর করব না। যাকে ভালোবাসা যায় তাকে জোর করা যায় না। সিনহা তো কেন কথা বলতেই পারছে না। চোখ দিয়ে পানি পড়ছে। সে খুব ভালোভাবে এই 1 মাস সিয়ামকে দেখেছে কেমন মনের মানুষ সে। সিনহা না বলে দিলে সিয়াম কখনো জোর করবে না। কিন্তু আজকের পর থেকে আর কথাও বলবে না। তাদের সম্পর্ক এখানেই শেষ। সিনহা কেন ভাবেই চাই না এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাক। সিনহা ও সিয়ামকে একটু একটু পছন্দ করত, তবে যে সিয়াম এত আগেই তার ভালোবাসার কথা জানিয়ে দিবে সেটা সে আশা করেনি। আমি আপনার রাজকুমারী হতে চাই। দেখতে দেখতে চলে গেল 10টি বছর। দিন বদলাই, সময় পাইলাই, কত রাত দিন পার হয়ে গেছে এই ইসে কানাডার মাটিতে। সুলতানা চৌধুরী ছেলেকে কল দিয়ে দেশের আসার কথা বলেছে 1000 বার। তার একটাই কথা, সময় মতন ঠিক চলে আসবে। সময়টা কখন হবে তার জানা ছিল না। সকালে ফোন করে ছেলেকে বারবার বলেছে যেন খুব তাড়াতাড়ি দেশে চলে আসে। তাদের বয়স হয়েছে, তাদের এখন রেস্টের প্রয়োজন। রাহাত এখন পুরোপুরিভাবে কোম্পানির দায়িত্ব নিয়ে নিয়েছে। খুব বেশি প্রয়োজন না হলে ইভান চৌধুরীকে অফিসে যেতে হয় না। তবে রফিক চৌধুরী প্রতিদিন যান রাহাদের সাথে। রাহাত অনেক বেশি বেজি থাকে, বাড়িতে আসতে অনেক রাত হয়। তার খাবার সবসময় রুমেই রেখে আসা হয়। ইভান চৌধুরী এর 3টা পার্সোনাল কোম্পানি ছিল। রাহাত গিয়ে আরও 2টা যোগ করছে। কাজের প্রেসার অনেক বেশি থাকে সব সময়। মেহেরিন তার বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিকানা পেয়ে গেছে 18 বছরের সাথে সাথে। তার কোম্পানি বাংলাদেশের উপর অনেকটাই প্রভাব রেখেছে। একজন মেয়ে হয়ে কিভাবে এতটা সাহস নিয়ে কাজ করতে পারে? সে দেখতে যেমন সুদর্শনীয় তেমনি তার তেজ অ্যাটিটিউড মিলে মিশে একাকার রূপে গুণে পারফেক্ট। তার পেছনে 100টা ছেলের লাইন লেগে থাকে, তাদেরকে পাত্তাও দেই না। নিজের 2টা গাড়ি, 4টা কোম্পানি আছে, সে একাই সবগুলোকে দেখে শুনে রাখে। সিনহার আগেই মতোই দিন পার হচ্ছে। সিয়ামের সাথে এখন আরও অনেক বেশি কথা হয় তার। তাদের ভালোবাসা আরও অনেক শক্তপোক্ত হয়ে গিয়েছে এতদিনে। সিনহা একটা কলেজের প্রফেসর। সে প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়, আসতে আসতে 4টা বেজে যায়। ভাবি ননদের সম্পর্কে তারা এখনো বিশ্বাসী। তাদের সম্পর্কটা ঠিক আগের মতোই আছো। ভাইয়া একদিন ঠিক তার ভাবিকে মেনে নিবে। সারাদিন তাদের একসাথে দেখা হয় না, সেই রাতে দেখা হয়। সারাদিন কি কি হয়েছে একে অপরের সাথে শেয়ার করে, ছোটবেলার মতো করে। তাদেরকে দেখে কেউ বলবে না যে তারা ভাবি ননদ। একদম বোনের মতো। রাফিয়ান চৌধুরী রুদ্র কানাডায় তার নাম করা কয়েকটি ইন্টারন্যাশনাল কোম্পানি রয়েছে। শুধু কানাডাই না, সারা বাংলাদেশে তার কয়েকটি কোম্পানি রয়েছে।
তার নাম করা প্রভাবশালীদের মধ্যে একজন, তার জন্য হাজার হাজার মেয়ে পাগল। কিন্তু সে কাউকে পাত্তা দেই না, তার মেয়েতে এলার্জি একদম দেখতে পারে না। মেয়ে মানেই উটকো একটা ঝামেলা। সে এখনই ঠিক আছে, একদম পারফেক্ট। তার একটা পার্সোনাল এ আছে। তার নাম আরিফ আহমেদ। তার সাথে থাকে কয়েক বছর ধরে। দিন দিন অনেক বেশি বিশ্বাসের হয়ে উঠেছে আরিফ। রুদ্র সিয়ামের রুমে গিয়েছে ডাকতে, তাদের আজকে একটা ইম্পর্টেন্স মিটিং আছে। সিয়াম নিজের বিজনেসের পাশাপাশি রুদ্রকেও হেল্প করার চেষ্টা করে। রুদ্র রুমের সামনে গিয়ে অনেকবার ডাকল, এই সিয়াম সিয়াম। সিয়ামের বাচ্চা কইটা বাজে? ঘড়িতে দেখছি কইটা বাজে। টাইম ওভার হওয়ার একদম পছন্দ না। রুমে গিয়ে দেখে সিয়াম ওয়াশরুমে এখনও গোছলি শেষ করেনি। কখন বের হবে তাহলে? বিছানার উপর চোখ পড়তেই দেখে ফোন বেজেই চলেছে। রুদ্র ফোনটা হাতে নিতেই দেখে তার চেনা নাম্বার। সিয়াম গোছল শেষ করে বের হয়ে দেখে সিয়ামের ফোন রুদ্র এর কাছে। রুদ্র নিজের চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। এখন তার মনে হচ্ছে সিয়ামকে জানে মেরে ফেলবে। শেষ মেশ কিনা আমার বোনের সাথে। সিয়াম বলল, আমার ফোন দিয়ে কি করিস, আমার ফোন দে। রুদ্র অনেকটা রাগান্বিত হয়ে বলল, কবে থেকে চলে এসব? সিয়াম অনেকটা ভড়কে গেল, মা মানে? সিনহা কেন কল দিতেছে তোকে? সিয়ামের শার্টের কলার ধরে বলল রুদ্র। রুদ্র, ছাড়, আমি তোর বন্ধু হয়। রুদ্র বলল, আই ডোন্ট নিড এ ট্রেচারাস ফ্রেন্ড লাইক ইউ। সিয়াম, আই এম নট এ ফরচুন টেলার। ওদের কথা কাটাকাটি দেখে লিমন রুমের ভেতরে প্রবেশ করে। কিরে, কি হয়েছে তোদের? তোদের মিটিং এ যাওয়ার কথা ছিল না, এখানে কি করিস? আরিফ কই? ওর সাহস হয় কি করে আমার বোনের সাথে কথা বলার? মানে? বলল লিমন, আমি সিনহাকে ভালোবাসি। রুদ্র আবারও তেড়ে গেল সিয়ামের দিকে। ঠিক তখনই রুমে আসলো আরিফ। স্যার, কি হয়েছে? থামুন স্যার। রুদ্র স্যার। আরিফ রুদ্রকে টেনে বিছানার উপরে বসালো। শান্ত হন স্যার। লিমন বলল, তুই ওর সাথে এই রকম ব্যবহার করতে পারিস না। তুই ভালোভাবে জানিস সিয়াম কেমন। ও যদি তোর বোনকে বিয়ে করতে চাই তাহলে তোর কি সমস্যা? তাছাড়া দুজনেই প্রাপ্তবয়স্ক। তোর মতামতের কোনো প্রয়োজন নেই এখানে। লিমন, তুই থামো। সিনহা কখনো চাই না তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করতে। আমি চাইলে অনেক আগেই পারতাম দেশে গিয়ে কাউকে না জানিয়ে বিয়ে করতে। সিনহা চাই না এমনটা হোক। আমাদের যদি কখনো বিয়ে হয় তাহলে আমরা সবার মতামত নিয়েই করব। সিয়ামের কথাই রুদ্র কিছুটা শান্ত হয়। তার মনে হলো হয়তো সিনহাও চাই সিয়ামকে। স্যার, একটা কথা বলবো? রুদ্র বলল, হ্যাঁ বলো। আমার মনে হয় সিয়াম স্যার সত্যি আপনার বোনকে ভালোবাসে। আপনি যদি একটু ভেবে দেখেন হয়তো দুইজনের জন্য বিষয়টা অনেক ভালো হবে। মেহেরিন শুয়ে শুয়ে কম্পিউটারে কাজ করছে। সিনহা কলেজের কিছু কাগজ বই রেডি করছিল। ঠিক তখনই কল দেয় সিয়াম। সরি সিনহা, আমি তোমার কথা রাখতে পারিনি। মানে? তুমি বলেছিলে আমাদের সম্পর্কে কথা যেন কেউ না জানে। কিন্তু আমার কিছুটা বোকামির জন্য আমি রুদ্রকে সবটা জানিয়ে দিতে বাধ্য হয়েছি। এখন কি করব বুঝতে পারছি না। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। সিয়ামের মতন ম্যাচিউরড একটা ছেলে কিনা কান্না করছে, তাও একটা মেয়ের জন্য। তার ভালোবাসা প্রখরতা হয়তো বলে বোঝানোর নয়। আমি কোথাও যাব না, আপনাকে রেখে চিন্তা করবেন না আপনি। আপনি একটু শান্ত হন। কথা শেষ করে মেহেরিনের কাছে গিয়ে সবটা বলল। চিন্তা করো না আম্মু আর আব্বু যখন আছে সব ঠিক হয়ে যাবে। সিয়াম ভাইয়াকে তো সবারই চেনা, আর উনি অনেক ভালো একজন মানুষ। ওনার নিজেদের বিজনেস আছে। সিয়াম ভাইকে বলো দেশে আসতে, বিয়ে করতে হবে। তো নাকি বুড়ি হয়ে যাচ্ছ দিন দিন? তোমার চিন্তাই আম্মুর সবগুলা চুল পেকে যাচ্ছে। সুলতানা চৌধুরী সবাইকে খুশির সংবাদ জানিয়ে দেয়। সিনহাকে দেখতে আসবে শুক্রবারে। সিয়ামের কথা তো বাড়িতে মেহেরিন ছাড়া কেউ জানে না। তাহলে পাইকে? আরেকটা খুশির সংবাদ হলো। দিন গেল, রাত গেল। বহু বছর তবু যেন শেষ হয় না। ভালোবাসা প্রহর। সুলতানা চৌধুরী সবাইকে জানিয়ে দেয় রুদ্র বাংলাদেশ ফিরতে চায়। কারণ তার দাদাভাই এর শরীরটা একদম ভালো না। শুক্রবারে সিনহাকে কেউ দেখতে আসবে। মায়ের এত অনুরোধ, দাদাভাই এর অসুস্থতা সব কিছুর কথা চিন্তা করে দেশে চলে আসবে বলে ঠিক করে। আরিফ, আমরা গতকাল বাংলাদেশে যাচ্ছি। সব কিছু রেডি করো। বাংলাদেশের যতগুলো প্রজেক্ট ঝুলিয়ে রাখা হয়েছিল সব ফাইল গুলোর অ্যাকসেপ্ট করে নাও। ঠিক আছে স্যার, বলল আরিফ। সিনহা মন খারাপ করে আছে। সে কি করে অন্য কাউকে বিয়ে করবে? সে তো একজনকে ভালোবেসেছিল। যদি সিয়াম জানে তাহলে অনেক বেশি কষ্ট পাবে। মেহেরিন সিনহার মন খারাপ দেখে ওর পাশে বসল। আর বলল, আমি আম্মু সাথে সিয়াম ভাইয়াকে নিয়ে কথা বলতে চাই। ওনারা না করবেন না আমার বিশ্বাস।
এখন সবাই অনেক আনন্দে আছে ভাবি। ভাইয়া আসবে বলে আমি তাদের আনন্দ নষ্ট করতে চাই না, আগে ভাইয়া আসুক পরে বলবো। ঠিক আছে। এই বলে মেহেরিন বের হয়ে যায় বাসা থেকে। তার ইম্পর্টেন্স একটা মিটিং আছে। রিমা তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কোম্পানির দেখাশোনা সমস্ত মিনিং এর ব্যবস্থা টাইম সব রিমা ঠিক করে রাখে। অফিসের ভেতরে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে নেয় সব কিছু ঠিক আছে কিনা। ওদের মেন অফিস 10 তলায়, মেহেরিন সেখানেই বসে। নিচে তলায় যারা কর্মরত আছেন এই কোম্পানির সাথে তারা বসেন সেখানে। মেহেরিন নিজের চেয়ারে গিয়ে বসে চোখ বন্ধ করে। ভাবে হয়তো বা তার বাবা মনির চৌধুরী আজকে বেঁচে থাকলে তার জন্য জীবন কতটা সহজ হতো। আজকে খুব কান্না পাচ্ছে তার। চোখ ফেটে টপটপ করে পানি ঝরছে। রিমা কিছুক্ষণ পর অফিস রুমের ভেতরে প্রবেশ করে। ম্যাম, কনফারেন্স রুমে আপনার জন্য সবাই অপেক্ষা করছে। আপনি কি এখন মিটিং শুরু করবেন? হ্যাঁ, তুমি যাও, আমি আসতেছি। এই বলে মেহেরিন নিচের কনফারেন্স রুমে যায়। সে অফিস রুমে প্রবেশ করার সাথে সাথে সবাই তাকে সালাম দিয়ে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সে কারো সাথে কথা বলার জন্য ইন্টারেস্ট নয়। যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেটা যেন রিমাকে জানানো হয়। অফিসের সব কাজ শেষ করে করে বাসায় ফিরে যায়। দুপুর 2টায় বাড়িতে যেতেই দেখে বাড়ির সবাই অনেক বেজি, ছোট বড় সবাই কাজ করছে। কিন্তু নিচে কোথাও সিনহা নেই, আজকে কলেজেও যায়নি। বাড়িতে সবাই খুশি হওয়ার কারণ 2টা রুদ্র এর বাড়িতে ফিরে আসা আর সিনহাকে দেখতে আসা। কালকে আসবে রুদ্র। মেহেরিনকেও বলেছিল রুদ্র আসবে, কিন্তু তার কোনো হেলদুল নেই। তাকে দেখে মনে হচ্ছে সে রুদ্র নামের কাউকে চিনেই না। মেহেরিন সোজা নিজের রুমে চলে গেল। কিন্তু সেখানেই নেই, খুঁজতে গিয়ে দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে। মন খারাপ করে। তার মন খারাপ বুঝতে পেরে আর সেদিকে এগলো না, হয়তো সে একটু একা থাকতে চায়। মেহেরিন নিজেও অনেক বেশি ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে নিল। রুদ্র শরীরটা খারাপ করছে দুপুর থেকেই। সে রুমেই বসেই তার সব প্রয়োজনীয় মিটিং কমপ্লিট করতেছিল। কারণ কালকে তাকে বাংলাদেশে ফিরতে হবে, আপাতত যতগুলো কাজ করা সম্ভব সবকিছু গুছিয়ে রেখে যাবে। তাছাড়া এখানে সব দেখাশোনা করার জন্য লিমন আর রাকিব থাকবে। আরিফ রাতে রুমে এসে রুদ্রকে জানিয়ে দেয় সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে। তার যা যা প্রয়োজন সব কিছু আরিফ গুছিয়ে দিল। শুধু কালকেই তার কোনো কাজ নেই বাংলাদেশে। তারপরের দিন থেকে তারা যতগুলো কোম্পানির কন্ট্যাক্ট নিয়েছিল সেগুলো নিয়ে মিটিংয়ে বসতে হবে। রাত যত বেশি হয় তত যেন শরীর আরও বেশি খাবার হয়। তার জন্য সে রাতে একটা মেডিসিন নেই, যেন কিছুটা সুস্থ হয়। প্রতিদিনের মতো কথা হয় সিয়ামের সাথে। সিনহাকে দেখতে আসার কথা, সেটা সিয়ামকে জানায় না। সে কষ্ট পাবে বলে দুজন কথা বলে আগের মতোই। কিন্তু তাদের মন ভালো নেই। সিনহা ভীষণ ভালোবাসে সিয়ামকে। রাত প্রায় 11টা। মেহেরিন রিমার সাথে কথা বলছিল। কালকে কোথায় কোথায় মিটিং রাখা হয়েছে। কালকে আমি সিনহাকে নিয়ে একটু বের হব, কালকের সব মিটিং ক্যান্সেল করে দাও। কিন্তু ম্যাম, কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি, তুমি না বলে দাও। ওকে ম্যাম। কিছুক্ষণ পর সিনহার কাছে যায় মেহেরিন, বলে কালকে সবাই একসাথে ঘুরতে যাবে। তাদের সাথে থাকবে লামিয়া, জেবা, মুনিয়া। তাদের সাথে এখনো মাঝে মাঝে দেখা হয়। সবাই নিজেদের লাইফের দিকে ফোকাস দিচ্ছে। এক একজনের জীবন এক একভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তারা আরও বেশ কিছুক্ষণ কথা বলে তারপর ঘুমিয়ে যায়। ভোর 7টা, আকাশের রঙিন সূর্যোদয় উকি দিচ্ছে বারবার। নতুন দিনের শুরু মনে হচ্ছে আজকের দিনটা অনেক বেশি রঙিনময়। বাড়িতে সবাই ব্যস্ত, তাদের তো কথা বলার সময় নেই পর্যন্ত। মেহেরিন আর সিনহা সকালের খাবার খেয়ে উপরে গেছে রেডি হতে। সবাই সাথে ঘুরতে যাবে বলে কথা। তারা সবাই মিলে প্ল্যান করেছে আজকে সবাই ম্যাচিং করে জামা পরবে। মেহেরিন একটা নীল রঙের জামা পরে নিল। চুলগুলো ছেড়ে রেখেছে, কোমর পর্যন্ত গিয়ে পড়েছে। খুব বেশি সাজেনি, হালকা সেজেছে। কপালে একটা নীল টিপ, হাতে নীল চুড়ি, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। সিনহা খুব বেশি সাজেইনি, মন খাবার তার বড্ড বেশি। সে খুব মিস করছে সিয়ামকে। আজকে কয়েকবার কল করছিল সিয়ামকে, কিন্তু কল ধরেনি। সিয়াম হয়তো বিজি আছে, ফ্রি হলে তাকে ঠিক কল করবে। সিনহা আর মেহেরিন বাসা থেকে বের হওয়ার সময় সুলতানা চৌধুরী জিজ্ঞেস করলেন, কোথায় যাও তোমরা? আমরা একটু ঘুরতে যাচ্ছি, চলে আসবো কিছুক্ষণ পর। তোমরা জানো না আজকে রুদ্র বাড়িতে ফিরতেছে এতগুলো বছর পর? তোমরা জানার পর কোথায় যাচ্ছ? অনেকটা রাগান্বিত হয়ে বললেন সুলতানা চৌধুরী। তোমার ছেলে আসবে আম্মু, আমরা থেকে কি করব? আমাদের কোনো প্রয়োজন হবে না, দেখে নিও। তুমি বলে যাচ্ছ রুদ্র তোমার স্বামী হয়, বললেন সুলতানা চৌধুরী। আমি কোনো স্বামী মানি না।
আর না তোমার ওই নামে আমি কাউকে চিনি। মেহরিন রাগে কটমট করতে করতে বাড়িতে থেকে বের হয়ে গেল, সাথে সাথে সিনহাও গেল। মেহেরিনের নিজের কেনা ম্যার্সিডিজ সাদা গাড়িটি নিয়ে নিজেই ড্রাইভ করে যাচ্ছে। সে কোথাও গেলে ড্রাইভারকে সাথে নিয়ে যায় না। গাড়ির গতি বলে দিচ্ছে মেহেরিন কতটা রাগান্তিন হয়ে এত স্পিড নিয়ে গাড়ি চালাচ্ছে। আর কতটা বিরক্ত রুদ্র এর উপর। ভাবি আমরা কোথায় যাব, ওরা কোথায়? আমরা আপাতত একটা কফি শপে যাচ্ছি ওদের সাথে দেখা করতে, তারপর আমরা একটু মার্কেটে যাব। ঠিক আছে ভাবি। কানাডার সবথেকে ধনী টম অফ দ্য বিজনেসম্যান রাফিয়ান চৌধুরী রুদ্র স্যার হেলিকপ্টার নিচে অপেক্ষা করছে, বলল আরিফ। যে কানাডার নাম করা সবচেয়ে ধনী একজন মানুষ, তার 2-3টা হেলিকপ্টার, 4টা গাড়ি, 8টা কোম্পানি থাকবে। এটাই স্বাভাবিক তার এ হওয়াটাও যে কতটা যোগ্যতার ব্যাপার, তাই মনে করে কিছুটা ভারী নিঃশ্বাস ফেলল আরিফ। রুদ্র হেলিকপ্টারে উঠে বসে, সাথে আরিফও ছিল। এখন উদ্দেশ্য হলো চৌধুরী বাড়ি যাওয়ার। রুদ্র হেলিকপ্টারে উঠে বসেছে, এখন গন্তব্য চৌধুরী বাড়ি। বাড়িতে থাকা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রুদ্রর জন্য। কামরুল চৌধুরী শরীর তেমন ভালো না, তাই তিনি বিছানায় শুয়ে আছেন। কিন্তু কিছুক্ষণ পর পর তার ওয়াইফকে জিজ্ঞেস করছে রুদ্র এসেছে কিনা। কিন্তু ওনার ওয়াইফ সালমা চৌধুরী বারবার নিরাশ কণ্ঠে বলছেন, এখনো আসেনি, আসলে তো আপনাকে জানাই হবে, কিন্তু তিনি কারোর কথা শুনবেন না। তাকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলছে বারবার। তাকে কোনে কিছু বলে লাভ নেই, তাকে কেউ কিছু বললেও শুনবে না। তার শরীরের কথা চিন্তা করে শারমিন চৌধুরী আর কথা বাড়ালেন না, কামরুল চৌধুরীকে দরে নিয়ে বাইরে ড্রয়িং রুমে বসতে বললেন। বাড়ির মালিক কাকা গাছে পানি দিচ্ছিল। উপর থেকে কি জানো নিচে নামছে, তাই ভেবে উপরে তাকাতেই দেখে তাদের বাড়িতে এক বড় হেলিকপ্টার নামছে। তিনি দৌড়ে বাড়ির ভেতরে চলে যান। ম্যাডাম স্যার, কি হয়েছে, এমন ভাবে ডাকছো কেন? আমাগো বাড়ির সামনে একটা মেলা বড় হেলিকপ্টার নামত আছে। ড্রয়িং রুমে থাকা সবাই বুঝতে পারে হেলিকপ্টারে হয়তো রুদ্র আসছে। সাথে সাথে সবাই বাড়ির সামনে চলে যায়। গিয়ে দেখে কেবল নামছে হেলিকপ্টারটা। হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে এক সুদর্শন যুবক, যার হাইট 6 ফুটের কাছাকাছি তো হবেই। সে কালো শার্ট প্যান্ট, কালো শো পরেছে, দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই আকর্ষণীয় লাগতেছে, এক কথায় যার সৌন্দর্য সবাইকে কিছুটা অবাক করে দিয়েছে। যে ছেলে বাড়িতে থেকে 18 বছর বয়সে কানাডা চলে গিয়েছিল পড়াশোনা করার জন্য, তখন তার সৌন্দর্য এইরকম এতটা আকর্ষণীয় ছিল না। এখন তার বয়স 28, যাকে এক নামে সবাই চিনে। কারণ তার বিজনেস দক্ষতা, বুদ্ধিমত্তা, সৌন্দর্য সবাইকে প্রতি পদে পদে আকর্ষণ করে। রুদ্র এর পেছনে পেছনে আরিফও আসে। রুদ্রকে শক্ত করে জড়িয়ে সুলতানা চৌধুরী। বাবা তুমি কেমন আছো? সুলতানা চৌধুরী এর চোখ থেকে টলমল করে পানি পড়ছে। এ কোনো দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না, 10 বছর পর ছেলেকে কাছে পাওয়ার কান্না। সবাই আবেগ প্রবল হয়ে গিয়েছে। রুদ্রকে তার বাবা ইভান চৌধুরী বুকে টেনে নেয়। সাথে রফিক চৌধুরীও ছিলেন। সাথে সাথে সবাই বাড়ির ভেতরে প্রবেশ করে। আরিফের সাথে কথা বললেন ইভান চৌধুরী। রুদ্র তার কি হয়? তাদের কি সম্পর্ক? আরিফ প্রথমে সালাম দিয়ে তারপর বলল, আমি রুদ্র স্যার এর আমি স্যার এর সাথে কোম্পানির দেখাশোনা করি। ড্রয়িং রুমে ঢুকতেই দেখে কামরুল চৌধুরী এবং সালমা চৌধুরী তার জন্য বসে অপেক্ষা করছে। কাছে যাওয়া পর রুদ্র বলল, কেমন আছো দাদাভাই? কামরুল চৌধুরী এর চোখের কোণে নোনা জল। আমি ভালো আছি দাদাভাই, এই বলে দুহাতে আঁকড়ে জড়িয়ে ধরে রুদ্রকে। সালমা চৌধুরী কাছে নিয়ে অনেক আদর করল। রুদ্র খুব করে বুঝতে পারল এই মানুষগুলা তাকে কতটা মিস করছে এতগুলো দিন। রুদ্র আশেপাশে চোখ ঘুরালো, ভালোভাবে প্রখর নয়নে দেখল সিনহা আর মেহেরিন কোথাও নেই। আম্মু, মেহে। কথা শেষ করার আগেই ফ্লোরে দমড়ি খেয়ে পড়ে গেল, সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে। সবাই তাড়াতাড়ি করে রুদ্রকে ধরল। সুলতানা চৌধুরী ছেলের হাত ধরে বুঝতে পারল তার ছেলের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এতক্ষণ অনেক বেশি ছেলেকে কাছের পাওয়ার আনন্দে বুঝতেই পারেনি যে তার ছেলে এতটা অসুস্থ। রাধা, তাড়াতাড়ি ডক্টরকে কল করো ইমিডিয়েটলি, বললেন সুলতানা চৌধুরী। রাহাত সাথে সাথে ডক্টরকে কল করে আসতে বলে। কল করার 15 মিনিটের মধ্যে ডক্টর বাড়িতে চলে আসে। শরীরে অবস্থা অনেকটা খারাপ হওয়ায় একটা ইঞ্জেকশন দেয় ঘুমের। কিছু মেডিসিন লিখে দেয়, ওইগুলো আনতে যায় আরিফ আর রাহাত। ইভান চৌধুরী ডক্টরের সাথে কথা বলে। রুদ্র এর বিষয়ে ডক্টর তাকে জানাই অনেক বেশি টেনশন, শরীরের প্রেশার লো হওয়ার কারণে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, এমনিতে কোনো সমস্যা হবে না, ঘন্টা খানিক পর জ্ঞান ফিরবে আশা করা যায়। আপনারা টেনশন করবেন না,
আমি আসছি এই বলে ডক্টর চলে যায়। অন্যদিকে সবার সাথে দেখা শেষ করে মেহেরিন আর সিনহা মার্কেটে গিয়েছে। তাদেরকে রাহাত ফোন দিয়ে বলেছিল তাড়াতাড়ি বাসায় চলে আসতে। রুদ্র যে অসুস্থ এই কথা তাদেরকে জানানো হয়নি। রাহাত আর আরিফ ওষুধ নিয়ে বাড়িতে প্রবেশ করল। রুদ্রকে সবাই দরে উপরে নিজের রুমে নিয়ে শুইয়ে দিল। উপরে 3টা রুম, একটাই আগে রুদ্র থাকতো, মাঝখানে মেহেরিন আর সিনহা থাকে, পাশেরটা খালি। সিনহা বলেছে ভাইয়া যেহেতু বাসায় আসবে, তাহলে তার রুমটা যেন নিচে ঠিক করে দেয়া হয়। কিন্তু আরিফ আসাতে নিচের রুমটা আরিফকে দেওয়া হয়। মেহেরিনের পাশের রুমে সিনহা থাকবে। প্রায় ঘন্টা খানিক পর জ্ঞান ফিরে রুদ্রর। সুলতানা চৌধুরী তাড়াতাড়ি রুদ্রকে এক গ্লাস গরম দুধ খাওয়ায় ডক্টর বলেছে তাহলে শরীরের কিছুটা আরাম বোধ করবে। আর সাথে যেন মেডিসিনটাও মনে করে দেওয়া হয়। রুদ্র সবাইকে বলে এখানে কি তোমাদের সবাই যাও এখান থেকে, আমি একা থাকতে চাই। রুদ্র তুমি অসুস্থ বললেন সুলতানা চৌধুরী, আমি কি মরে গেছি তোমরা যাবে এখান থেকে? রুদ্রকে এর বেশি কিছু বললে হয়তো সেই রুম থেকে বের হয়ে যাবে। তাই কেউ কিছু না বলে সবাই চলে যায়। রাহাত আর আরিফের ভালোই বন্ধু মতন সম্পর্ক হয়ে গেছে। তাদের বয়স প্রায় সেম। রাহাত আরিফকে নিচের তলার রুমটা দেখিয়ে দেয়। সে আজকে থেকে সেখানেই থাকবে। রুদ্র আগের থেকে অনেকটাই সুস্থ ফিল করছে। ফ্রেশ হয়ে এক কাপ কফি খেতে খেতে জানালার দিকে তাকিয়ে দেখল রিমঝিম বৃষ্টি পড়ছে। মেহেরিন আর সিনহা বাসার নিচে চলে এসেছে। সিনহা আগে বের হয়ে চলে আসে উপরে নিজের রুমে, তার সব জিনিস কাজের খালা গুছিয়ে রেখে গিয়েছে মেহেরিনের পাশের রুমে। মেহেরিন গাড়ি সাইড করে রেখে ড্রাইভারকে বলে গাড়িটা ধুয়ে যেন রেখে দেয় বৃষ্টি কমলে। জি আচ্ছা ম্যাডাম। বৃষ্টির ফোঁটা টপটপ করে পড়ছে মেহেরিনের শরীরে। মেহেরিন তাড়াতাড়ি করে উপরে নিজের রুমে চলে আসে। এক্ষণ জানালার কাছে দাঁড়িয়ে থাকা রুদ্র পুরাটা খেয়াল করে দেখল। মেহেরিন উপরে এসে নিজের জামাকাপড় চেঞ্জ করে নিল। তার অনেক বেশি ক্লান্ত লাগতেছে, শুয়ে পড়েছে। তখনই ফোন করে রিমা। ম্যাম কালকে সকাল 10টায় একটা ইম্পর্টেন্স মিটিং আছে, আমি কি হ্যাঁ বলে দিব? ওকে তুমি মিটিং এর ব্যবস্থা করো। ওকে ম্যাম। কথা শেষ মেহেরিন কল কেটে দেয়। একটু একটু বৃষ্টির পানি পড়েছে তার শরীরে। তার অনেক বেশি মাথা ব্যথা করতেছে। মেহেরিন রুমের লাইট অফ করে শুয়ে পড়েছে। সুলতানা চৌধুরী মেহেরিনের রুমে এসে লাইট অন করে। নিচে সবাই খাবার খেতে গিয়েছে কিন্তু মেহেরিন যায়নি কেন সেটা জানতে উপরে এসেছে সুলতানা চৌধুরী। এসে দেখে সে শুয়ে আছে, মুখটা লাল বর্ণ ধারণ করে আছে। দেখেই মনে হচ্ছে ঠান্ডা লাগবে। এমন ভাবে শুয়ে আছো কেন? মেডিসিন নিয়েছো দেখে তো মনে হচ্ছে তোমার শরীরের অবস্থা ভালো না। কিছু হয়নি আম্মু, আমি ঠিক আছি, তুমি যাও। সুলতানা চৌধুরী নিচে গিয়ে এক প্লেট ভাত নিয়ে আছে। সাথে করে নিয়ে আসে গরম পানি লেবুর রস দিয়ে, যেন কোনো ভাবে ঠান্ডা জ্বর না লাগে। নিজের হাতে পরম যত্নে খাবার খাইয়ে দেয়। মেহেরিন কখন থেকে বলছে আর খাবে না, কিন্তু তিনি না ছোড় বান্দা, পুরোটা খেতে হবে মানে খেতেই হবে। জোর করে সবগুলো ভাত খাইয়ে দিল, সাথে কিছু মেডিসিনও দিল। মেহেরিন আবার ওষুধ পড়ল। সুলতানা চৌধুরী রুমে থেকে বের হওয়ার আগে রুমের লাইট অফ করে রেখে এসেছে। নিচে সবাই খেতে এসেছে, আসেনি শুধু রুদ্র, ও নিচে আসবে না। ওর খাবার উপরেই পাঠিয়ে দেওয়া হয়েছে। রাহাত আর আরিফ উপরে রুদ্র এর রুমে যায়। রাহাত কোথায় কি করছে বা কোনো কোম্পানিতে কোনো সমস্যা হয়েছে কিনা এগুলোও নিয়ে আলোচনা করছে। স্যার। হ্যাঁ বলো আরিফ। কালকে আমাদের একটা অন্য কোম্পানি সাথে কন্ট্যাক্ট করার আছে। মিনিং এর টাইম এখনো ঠিক হয়নি। এখন কি হ্যাঁ বলবো? ওকে হ্যাঁ বলে দাও। এখনো টাইম জানানো হয়নি স্যার, হলে আপনাকে জানিয়ে দিব। ওকে। সবাই কিছুক্ষণ কথা বলে তারপর সবাই যার যার রুমে চলে যাচ্ছিল, ঠিক তখনই রুদ্র বলল, আরিফ। জি স্যার। টাকা আমার গাড়ির ব্যবস্থা করো। ওকে স্যার। আরিফ তো বলেই গিয়েছিল তারা এখন বাংলাদেশের আছে, কামাডা নয়। রুদ্র স্যার কখনোই অন্য কারো গাড়ি শেয়ার করবে না, তাই আজকে রাতের মধ্যে একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। আরিফ এখানের তেমন কিছু চেনে না, তাই রাহাতকে অনুরোধ করল তার সাথে যাওয়ার যাই। রাহাতও রাজি হয়ে গেল সাথে যাওয়ার জন্য। কথা শেষ করে দুজন বাসা থেকে বের হলো। ভাইয়া। হ্যাঁ বল। তোমার শরীরের কি অবস্থা এখন? আম্মু বলল তোমার নাকি শরীর খারাপ। না আমি এখন ঠিক আছি। কিছুক্ষণ পর রুদ্র বলল শুক্রবারে তোকে দেখতে আসবে, এটা কি তুই জানিস? হ্যাঁ। আর কোনো কথা বলার আগেই তাড়াতাড়ি কররে রুদ্রর ঘর থেকে বেরিয়ে যায় সিনহা। রুদ্র কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে মেহেরিনের রুমের সামনে যায়। রুমের দরজা খোলাই ছিল, সুলতানা চৌধুরী যাওয়ার সময় দরজা টেনে দিয়ে গিয়েছিল।
রুদ্র ঘরের ভেতরে প্রবেশ করে কিন্তু লাইট অফ ছিল তাই কোনো কিছু ঠিকভাবে দেখতে পাচ্ছিল না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মেহেরিনের দিকে দৌড়ল কিন্তু মেহেরিনের মুখ দেখতে পেল না, অন্য দিকে ঘুরে শুয়ে আছে। রুদ্রর আর ইচ্ছা করছিল না অন্য পাশে গিয়ে তাকে দেখতে। সে ভেবেছিলে হয়তো মেহেরিন আসবে তার সাথে দেখা করতে, কিন্তু আসেনি। সে আবারও ভুল প্রমাণিত হল রুদ্র এর উপস্থিতি মেহেরিন ভালোভাবে টের পেয়েছিল কিন্তু সে উঠেনি। তার কি যোগ্যতা আছে এই মানুষের সাথে কথা বলার? নতুন ভোর, নতুন সকাল, নতুন দিন। সুলতানা চৌধুরী আর পারভিন চৌধুরী খাবার টেবিলে সবার জন্য খাবার রেডি করছিল। কামরুল চৌধুরী, ইভান চৌধুরী, রফিক চৌধুরী আগেই এসে বসেছিল। একে একে মৃদুল, মনি, রাহাত, আরিফ সবাই এসে বসে খাবার টেবিলে। তার কিছুক্ষণ পর সিনহাও এসে বসেছ। রুদ্র একটা ট্রাউজার একটা কালো গেঞ্জি পরে ফোন দেখতে দেখতে নিচে আসছিল। সোফায় বসে সুলতানা চৌধুরীকে বলল, আম্মু এক কাপ কফি দাও। সুলতানা চৌধুরী ছেলেকে এক কাপ কফি করে এনে দিলেন আর বললেন খাবার টেবিলে এসে বসতে। মেহেরিন অফিসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে আসছে। একটা শার্ট আর একটা প্যান্ট পরেছে, হাতে আইফোন। সে নিচে নামছিল। রুদ্র কফি খেতে খেতে উপরে তাকাতেই দেখে মেহেরিনকে। দেখার সাথে সাথে বলে, মাশা আল্লাহ। মেহেরিন রুদ্রকে না দেখার মতো করে টেবিলে এগিয়ে বসে সুলতানা চৌধুরী তাকে খাবার এগিয়ে দেয়। সুলতানা চৌধুরী একাই না, শুধু বাড়ির সবাই ভেবেছিল হয়তো আজকে তারা একসাথে ছিল এক রুমে, যেহেতু হাজবেন্ড ওয়াইফ বলে কথা। তারপর সকালে তাদের এতটা দূরত্ব দেখে সবার ভাবনা ভুল প্রমাণিত হয়। মেহেরিন বলল, আমি জানি আম্মু তুমি কি বলতে চাচ্ছ, কোনো প্রয়োজন নেই বলার। তখনই নাম্বারে কল করে রিমা তাড়াতাড়ি অফিসে আসতে বলে। মেহেরিন বাড়িতে থেকে বেরিয়ে যায়, তার কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। এতটুকে সময় রুদ্র শুধু মেহেরিন দিকে তাকিয়ে থাকে। যে মেয়ে সারাদিন ভাইয়া ভাইয়া করে মাথা খেয়ে ফেলত, সে এখন নিজের বউ হয়েও পাত্তা দিচ্ছে না। ব্যাপার না রাফিয়ান চৌধুরী, রুদ্র এর বউ বলে কথা, অ্যাটিটিউড তো থাকবেই। আরিফ, গাড়ি বের করো। আরিফ সাথে সাথে গাড়ি বের করল। কালকে রাতে তারা কালো মার্সিডিস একটা গাড়ি নিয়ে এসেছে। রুদ্র উপরে গিয়ে নিজে জামাকাপড় পাল্টে নেয়। আরিফ বসে আছে গাড়িতে, সবসময় আরিফ গাড়ি ড্রাইভিং করে। রুদ্র বসে আছে কোথায় আজকে মিটিং আছে, সবক কিছু নিয়ে কথা বলছিল। 30 মিনিট পর গাড়ি থামালো একটা 10তলা বিল্ডিং এর সামনে। আজকে মিটিং এখানেই স্যার, আমরা চলে এসেছি, আমাকে এখানের লোকেশন দেওয়া হয়েছে। 10তলার বিল্ডিং এর বিশাল জানালার থাইগ্যালস এর সামনে গিয়ে দাঁড়ালো, দুহাত পকেটে গুজে রাগান্বিত হয়ে বলল রিমা। 10তলায় বিশাল জানালার থাইগ্যালাস এর সামনে গিয়ে দাঁড়ালো মেহেরিন, দুহাত পকেটে গুজে। নিচের দিকে তাকিয়ে দেখতে পাই রুদ্র আর আরিফ উপরে আসছে। মেহেরিন অনেকটা রাগান্বিত হয়ে রিমাকে ডাকল। রিমা, জি ম্যাম। আজকে কাদের সাথে আমাদের মিটিং এর ব্যবস্থা করছো? ম্যাম, কিছু হয়েছে? যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। আসলে ম্যাম, কিছুটা ভয় বলল রিমা। চৌধুরী ইন্ডাস্ট্রির ডি রাফিয়ান চৌধুরী রুদ্র। মেহেরিন আর কোনো কথা না বলে নিজের চেয়ারে গিয়ে চোয়াল শক্ত করে বসে পড়ল। রিমা মিটিং এর সবকিছু রেডি করে রেখে এসেছে। সে জানত না মেহেরিন আর রুদ্রের সম্পর্কে কথা। জানলে হয়তো তার ম্যামকে আগেই সবটা জানিয়ে দিত। কনফারেন্স রুমে সমস্ত মিটিং এর ব্যবস্থা করে রেখে এসেছে রিমা। মেহেরিন নিজের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। আরিফ দরজা নক করার সাথে সাথে রিমা দরজা খুলে দেয়। আরিফের চোখ যেন চোরক গাছ। সে এখানে কোনোভাবে মেহেরিনকে আশা করেনি। সে আগে জানত না রুদ্র এর বিয়ের বিষয়টা। রাহাত তাকে বলেছে কালকে রাতে, এখন রুদ্র স্যারের রিয়াকশন কি হবে সেটাই দেখার অপেক্ষা। কনফারেন্স রুমে বসে আসে শহরের টপ থেকে টপ 1 বিজনেসম্যানরা। বর্তমানে শেয়ার বাজারে প্রফিট ভালোর দিকে যাচ্ছে। মেহেরিন সবাইকে বুঝিয়ে দিচ্ছে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। এভাবে চলতে থাকলে তার কোম্পানি শেয়ার বাজারে টপ অফ দ্য ইয়ারে ফার্স্ট প্রমোশন পাবে। একজন মেয়ে হওয়ার পর তার এতটা সফলতা সবাইকে অবাক করে দিয়েছে বারবার। রুদ্র কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। মেহেরিনের দিকে কোন টপিক নিয়ে আলোচনা হচ্ছে সেটাও হয়তো বলতে পারবে না ঠিক মতো করে। মেহেরিন রুদ্র এর বিষয়ে অনেক বেশি ডিস্টার্ব ফিল করছে। এতগুলো মানুষ আছে এখানে বলে রুদ্রকে কিছু বলল না। নয়তো ছেড়ে দেয়ার মতন মেয়ে মেহেরিন নয়। মিটিং শেষ করে কনফারেন্স রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। সে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। আনমনে ভাবছিলে কেন তার জীবনটা এত বেশি কঠিন হলো, আরেকটু সহজ হলে কি এমন ক্ষতি হতো। দরজায় নক করার শব্দ পেয়ে ভাবনা থেকে বের এলো মেহেরিন। এক্সকিউজ মি ম্যাম। অবাক হয়ে তাকালো মেহেরিন। ইয়েস
মে আই কাম ইন? অফকোর্স, হোয়াই নট। রুদ্র ভেতরে প্রবেশ করে, দরজা লাগিয়ে দিয়ে চেয়ারে উপর পায়ে পা তুলে বসল। মেহেরিন শুধু তাকিয়ে দেখছিল। ম্যাম, আপনি বসতে পারেন। এক্সকিউজ মি, এটা আমার কোম্পানি, আমার অফিস। আপনি হয়তো ভুলে যাচ্ছেন। একজন কোম্পানির মালিকের সামনে পায়ে পা তুলে বসাটা অনেকটাই বেয়াদবি। আপনি নিশ্চয়ই আপনাকে বেয়াদব বলে পরিচয় দিবেন না আশা করি। ম্যাম, আপনি হয়তো ভুলে গেছেন আমি এই কোম্পানি এরএম ডি। আমি চাইলে শুধু এই কোম্পানি আর আপনার অফিস না, বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে সবগুলো এখানে বসে কেনার ক্ষমতা রাখি আমি। মেহেরিন আর কথা বাড়ালেও না। সে জানে এই লোককে একটা কথা বললে সে 10টা কথা বলবে, তাও সবগুলা কথা একটা একটা করে যুক্তি দাঁড় করাবে। তার ইচ্ছা করছে না এই মানুষের সাথে কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করতে। রুদ্র উঠে মেহেরিনের কাছে গিয়ে বলল, তুমি যে আমার বিয়ে করাবো, সেটা তুমি ভুলে গিয়েছো ডার্লিং। সেটা মনে করাতেই আমি কানাডা থেকে বাংলাদেশে চলে এসেছি। সরি চৌধুরী সাহেব, আপনি ভুল ভাবছেন। আমি না কখনো আপনার বউ ছিলাম আর না কখনো থাকব। যে পুরুষ বউয়ের দায়িত্ব নিতে হবে বলে বউকে রেখে কানাডা চলে গিয়েছিল, সে 10 বছর পর এসে কিভাবে একটা মেয়েকে বউ দাবি করতে পারে? হাস্যকর। তুমি মানলে ভালো, না মানলে আরও ভালো। আমি বুঝতে পারছি বউজান, তুমি হয়তো রাগ করেছ আমার উপর আমাদের বিয়েতে তোমাকে তো লেহেঙ্গা কিনে দেয়নি বলে। এবার তোমাকে সুন্দর দেখে একটা লেহেঙ্গা কিনে দিব বউ, তবুও তুমি রাগ করো না। বউ তোমার জামাইয়ের এখন খুব করে তোমাকে প্রয়োজন। ইডিয়েট, এত বেহা কেন আপনি? বউয়ের কাছে এত ভালো মানুষ হয়ে কি লাভ বলো তুমি? আমি না হয় তোমার জন্য একটু বেহায় হলাম। মেহেরিন আর কিছু বলল না, চুপচাপ নিজের কেবিন থেকে বের হয়ে গেল। না জানি আর কিছুক্ষণ এখানে থাকলে আরও কি আস্তাগফিরুল্লাহ মার্কা কথা বলে ফেলে। মেহেরিন নিচে নামছিল, তখন দেখা হয় রিমার সাথে। ম্যাম, আপনাকে কল দিয়েছিলাম কিন্তু আপনি কল রিসিভ করেনি। তখনই মেহেরিনের মনে পড়ে ফোনটা উপরে নিজের কেবিনে রেখে এসেছে। কিন্তু সে এই কথাটা রিমাকে বলল না। ম্যাম, শেয়ারের প্রফিট ভালো হওয়ায় আরও কয়টা কোম্পানি থেকে লোক এসেছে আপনার সাথে দেখা করে চাই। মেহেরিন বলল, তুমি তাদের অপেক্ষা করতে বলো, আমি কিছুক্ষণ পর আসছি। কিছুটা সময় রেস্ট নিয়ে 1 কাপ কফি খেয়ে মিটিংয়ে গেল মেহেরিন। রিমা সবকিছু বরাবরের মতোই রেডি করে রেখেছে। প্রায় ঘন্টা খানিক সময় নিয়ে তাদের সাথে কথা বলে ডিল ওকে করে আসে। রিমা, আমি বাড়িতে যাচ্ছি, তুমি এই দিক সামলে নিও, যদি কোনো সমস্যা হয় আমাকে কল করো। ওকে ম্যাম। মেহেরিন উপরে গিফট নিজের ফোঁটাটা নিয়ে আসে। আরিফ আর রুদ্র প্রায় আধ ঘন্টা বগে চলে গিয়েছে। রুদ্র নতুন নতুন কোম্পানি সাথে জয়েন হচ্ছে। মেহেরিন নিচে থাকা সাদা ম্যার্সিডিস নিয়ে চলে আসে বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। সিনহা এখন আর মেহেরিনের কাছে খুব বেশি আসে না। মন খারাপ করে বসে থাকে। সিয়ামের সাথে তেমন ভালোভাবে কথাও বলে না। সে ভাবতেছে সিয়ামকে হয়তো আর পাওয়া হবে না। তার এত বেশি সাহস নেই যে তার ফ্যামিলিকে রিশেলনের কথা জানাবে। তাছাড়া সিনহাকে যে দেখতে আসবে তার সাথে চৌধুরী বাড়ির পরিচয় ছিল অনেক আগে থেকেই। তিনি ইভান চৌধুরী এর ছোটবেলার বন্ধু। তাদের সম্পর্ক বেশ ভালো। আগে ছেলে বেকার ছিল বলে তারা বিয়ের মতন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সামনে এগনোর সাহস পায়নি। কিন্তু এখন তাদের ছেলে ইউএস থাকে। মনির সাহেবের একমাত্র ছেলে সাইফান আহমেদ। সাইফান আগে দেখেছে সিনহাকে বহুবার, তার অনেক বেশি পছন্দ সিনহাকে। কিন্তু সিনহা কখনো সাইফানকে ওইভাবে ভাবেনি, সে সবসময় বড় ভাইয়ের চোখে দেখত। শুক্রবারে তারা আসবে বলছে চৌধুরী বাড়িতে। মেহেরিন সিনহার রুমে নক করে আসলো। সিনহা কি যেন ভাবছিল, মেহেরিন তাকে ডাকছে বারবার, মনে হয় শুনতাই পাইনি, অনেক বেশি ভাবনায় বিভোর ছিল। আজকে কলেজে যাওনি কেন? তুমি কলেজের প্রফেসর, সেটা কি ভুলে তুমি গিয়েছ? নিজের পার্সোনাল লাইফের জন্য ফিউচার নষ্ট করছো কেন? বলল মেহেরিন। সিনহা মেহেরিনকে জড়িয়ে ধরল আর কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা ভাবি, আমাকে দেখতে আসাটা কোনোভাবে কি আটকানো যায় না? আমি সিয়ামকে। কথা শেষ হওয়ার আগে ঘরে প্রবেশ করলেন সুলতানা চৌধুরী। সিনহা কেন কান্না করতেছে সে বুঝতে পারছে না। নিচে সবাই তাদের জন্য অপেক্ষা করছে। ইভান চৌধুরী কথা বলতে চাই সবার সাথে। তাই সুলতানা চৌধুরী উপরে এসেছিল মেয়েকে ডাকতে। সুলতানা চৌধুরী বললেন, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কিছু হয়নি আম্মু, শরীর খারাপ করছিল তাই চোখ দিয়ে পানি পড়ছে। মনে হয় ঠান্ডা লাগবে, কিছু বলবে আম্মু, বলল মেহেরিন। সুলতানা চৌধুরী ভালোভাবে বুঝতে পারলেন তার কাছে থেকে এই মেয়েরা কিছু একটা লুকিয়েছে। তবুও তিনি আর কোনো প্রশ্ন করলেন না। নিচে তাদের জন্য সবাই অপেক্ষা করছে এটা জানিয়ে চলে আসে।
মেহেরিন বলল, আমার মনে হয় বাড়িতে সবটা জানানো প্রয়োজন আমাদের। তোমার নিজের মতামত প্রকাশ করার বয়স হয়েছে। তুমি যথেষ্ট ম্যারিউড একটা মেয়ে। কালকে তোমাকে দেখে এসে যদি তাদের পছন্দ হয়, তাহলে তো তারা অবশ্যই চাইবে তোমাকে আংটি পরিয়ে রাখতে। আর ছেলে সবারই চেনা পরিচিতি, সবাই এক কথায় আংটি পরানোর জন্য সম্মতি প্রকাশ করবে। তখন বিষয়টা আরো জটিল হয়ে যাবে। তুমি সবাইকে তোমার আর সিয়াম ভাইয়ের কথা জানাও। কথা শেষ করে মেহেরিন নিচে আসে খাওয়ার টেবিলে। সেখানে ছোট বড় সবাই ছিল। মেহেরিন চেয়ার টেনে বসে, তার পিছু পিছু সিনহাও টেবিলে এসে বসে। কারণ ইভান চৌধুরী সবাইকে বলেছে যেন এখানে উপস্থিত থাকে। সিনহা আর মেহেরিন পাশাপাশি বসেছে। রুদ্র এসে মেহেরিনের সামনের চেয়ারটাতে বসে আছে। সে বসে বসে মেহেরিনকে ডিস্টার্ব করবে। মেহেরিন তো ডিস্টার্ব হওয়া দূরের কথা, এই ইডিয়েটের দিকে তাকাবেই না। ইভান চৌধুরী সবার উদ্দেশ্য বললেন, মনির সাহেবের কথা যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে কালকেই আংটি পরিয়ে যাবেন। সামনের সপ্তাহে বিয়ের প্রোগ্রাম করা হবে, তারা কোনোভাবেই দেরি করতে চায় না। তাদের ছেলের বউকে সাথে নিয়ে ইউএসএ যাবে। সিনহার চোখে পানি টমমল করছে। মেহরিন ভালোভাবে সেটা খেয়াল করল। সিনহা খাওয়া শেষ না করে উপরে চলে গেল। তার ভীষণ মন খারাপ। অনেক বেশি কষ্ট হচ্ছে তার। কিছুক্ষণ পর সিনহার রুমে এলো মেহেরিন। সিনহা, তুমি বুঝতে পারছো কি হতে চলেছে তোমার সাথে? প্লিজ সবাইকে কে সবটা জানিয়ে দাও। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি বাবাকে চিনি, ভাবি কালকে মনির আঙ্কেলের ছেলে আসবে আমাকে দেখতে। আজকে যদি আমি বলি আমার একটা ছেলেকে পছন্দ, আমি তাকেই বিয়ে করব, তাহলে সবার মনের কি অবস্থা হবে ভেবে দেখেছো তুমি? কেঁদে কেঁদে বলল সিনহা। তাহলে তুমি কি সিয়াম ভাইয়ের সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাও? সিয়াম ভাইকে কে ভুলে যেতে চাও? না ভাবি, আমি এই রকম কিছুই চাই না। আমি অনেক ভালোবাসি সিয়ামকে, আমি ওকেই বিয়ে করতে চাই, কিন্তু আমার পরিবারকে কষ্ট দিয়ে নয়। সিয়ামের কল আসছে বারবার, কিন্তু সিনহা কল ধরছে না। সে কি বলবে তাকে? তার ভালোবাসার মানুষ তার সাথে বেইমানি করছে। তার বিশ্বাস ভরসা ভালোবাসারকে নষ্ট করছে। রুদ্র মেহেরিনের রুমে গিয়ে গান গাইছিল। ও বউ, তুমি কি আমায় ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? চলো ঝড়গা মারামারি ভুলে যায় তাড়াতাড়ি। ইটটা গুচ্ছা কিও। হুম। রুদ্র মেহেরিনের রুমে গিয়ে গান গাইতে শুরু করল। গানটা শেষ করে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, বউ, খুব মিস করতেছি তোমাকে, চলো না বাসরটা শুরু করি। আর কত অপেক্ষা করাবে বলো? তোমার এই জামাইটা বড্ড বেশি ভালোবাসে তোমাকে, রুদ্র বলল হেসে হেসে। মেহেরিন রাগে কটমট করতে লাগলো আর ভাবল, এই মানুষটা তো আগেই এতটা বেহায়া ছিল না, এখন এমন হয়েছে কেন? সময়ের পরিবর্তনে নাকি? তার ভাবনার মাঝেই রুদ্র মেহেরিনের হাত ধরে টান দিয়ে তার নিজের কাছে আনে। কি এত ভাবছে বলতো বউ? মেহেরিন নিজের হাত রুদ্র থেকে ছাড়িয়ে নিল। অনেকটা রাগান্বিত হয়ে বলল, প্রিলজো, ডোন্ট টাচ মি। আপনি বের হন আমার ঘর থেকে, আমি বিরক্ত হচ্ছি। মেহেরিনের শেষ কথাটাই রুদ্র গায়ে ঘি ঢালার মতো মনে হলো। মেহেরিনের দুই বাহু শক্ত করে দেয়ালে পিঠ ঠেকিয়ে বলল, তোর সাহস হয় কি করে আমার সাথে এইভাবে কথা বলার? আমি যদি চাই তোর মতন 100টা মেহেরিন আমার পায়ের কাছে এসে পড়ে থাকবে। আর তোর আমাকে কিনা বিরক্ত লাগে? মেহেরিন রুদ্র এর ভয়ঙ্কর চোখের দিকে তাকিয়ে বলল, তো আপনি 100টা মেয়ের কাছে যান না, আমার কাছে কি? কারণ আমি তোকে ভালোবাসি। কথাটা শেষ করে রুদ্র মেহেরিনের রুম থেকে বের হয়ে গেল। তার চোখ দেখে মনে হচ্ছে পুরো পৃথিবী এলোমেলো করে দেওয়ার ক্ষমতা তার কাছে আছে। মেহেরিন ফ্লোরে বসে কান্না করতে লাগল। কেন সবসময় তার সাথে এমন হয়? তাকে কেন কেউ ভালোবাসে না? বিয়ের পর থেকেই তো তাকে স্বামী হিসাবে মেনে নিয়েছিলে। তাহলে কেন এত দূরত্ব, এতটা অপেক্ষা করালো তাকে? ভাবতে ভাবতে একটা সময় ফ্লোরের ঘুমিয়ে পড়ল। রুদ্র নিজের রুমে গিয়ে একটা ঘুমের মেডিসিন খেয়ে নিল। কারণ ডক্টর বলেছে অতিরিক্ত টেনশন না করতে, বেশি টেনশন করলে মাথা ব্যথা করবে। তার শরীরে কন্ডিশন খুব একটা ভালো না। মেডিসিন খাওয়ার 5 মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। সিনহা সারা রাতেও ঘুমায়নি, জেগে জেগে অনেক কান্না করছে সে। সিয়াম রাতে কয়েকশো বার কল করছে, সিনহা কল ধরেনি। কি বলবে সে জানা নেই। রুদ্র বাড়িতে ফেরার পর থেকে সিনহা আর সিয়ামের তেমন কথা হয়নি। অন্যদিকে সিয়াম কলের উপর কল করেই যাচ্ছে, কিন্তু সিনহা কল ধরছে না। তার অনেক বেশি টেনশন হচ্ছে। হয়তো রুদ্র চাইছে না সিনহা তার সাথে যোগাযোগ করুক, তাতেই কোনো প্রবলেম নেই, কিন্তু সিনহা নিজের মুখে বলুক সে সম্পর্কে আর থাকতে চায় না। আমি কি কখনোই তাকে জোর করব? না, জোর করে কি কখনো ভালোবাসা হয়? সিয়াম রুদ্রকে কল করে, সে জানতে চাই কেন সিনহাকে তার সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। রুদ্রর ফোন বাজতেই থাকে কিন্তু রিসিভ করে না।
রুদ্র তো ঘুমিয়ে গেছে সেই কখন মেডিসিন নিয়েছিল বলে, তাই হয়তো আরও উঠতে পারছে না। ঘন্টায় কয়েকশো বার কল আসে তার ফোনে, তাই সাইলেন্ট করে রেখেছে ফোন রুদ্র। সিয়াম অনেক বেশি বিরক্ত হয় এই বিষয়গুলোকে নিয়ে। রুদ্র কখনোই এমন করে না। যত ব্যবস্থায় থাক না কেন ফোন রিসিভ করে, যদি ফোনের কাছে না থাকে পরে কল ব্যাক করে, কিন্তু আজকে সেটাও করছে না। সিয়াম লিমনকে কল করে যেন সে রুদ্রকে কল করে বলে সিয়ামের সাথে যোগাযোগ করতে। লিমন তো কল দেয় রুদ্রকে বরাবরের মতোই। ফোন ধরে না রুদ্র। ওদের পরিবারের কারো নাম্বার নেই, থাকলে হয়তো এক্ষণে ফোন করে ফেলতো সিয়াম। লিমনের সাথে কথা শেষ করে সে বাংলাদেশ এয়ারলাইন্স ইমার্জেন্সি ভাবে টিকিট থাকে। ফ্লাইট কালকে সকালে 10টায়। সিয়াম তার বাসায় কল করে জানিয়ে দিয়েছে। তার মা বাবা তো মহা খুশি, তাদের একটি মায়ে ছেলে কতগুলো দিন ধরে পড়ে আছে ইউএসএ। তাদের পরিবারের সবাই জানে সিনহার বিষয়ে। তাদের কোনো সমস্যা নেই, ছেলের পছন্দ মানে তাদেরও পছন্দ। সিয়াম আবারও কল করে সিনহাকে, বরাবরের মতো কল রিসিভ করে না সিনহা। পরের দিন সকালের খাবার খেয়ে নিয়েছে সবাই। বাড়িতে নতুন মেহমান আসবে বলে বাড়ির সবাই মিলে কাজ করছে, ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে কামরুল চৌধুরী। ইভান চৌধুরী আর রফিক চৌধুরী গিয়েছিলেন বাজার করতে। বাজার শেষ করে বাসায় ফিরলেন। বাজারটা সবসময় ইভান চৌধুরী করেন। রফিক চৌধুরী মাঝে মাঝে যান বাজারে বাজার করতে। আজকে মেহমান আসবে বলে দুই ভাই মিলে গিয়েছে বাজার করতে। ইভান চৌধুরীর হাতে থাকা বাজারের ব্যাগগুলো নিয়ে যায় কাজের মহিলা। ওনারা হালকা ফ্রেশ হয়ে বসেছে। ওনার বাবা কামরুল চৌধুরী এর পাশে। ওনাদের চা দিলেন পারভিন চৌধুরী। সুলতানা চৌধুরী রান্না করছে, সাথে পারভিন চৌধুরী কাজের মহিলারা। মেহমানদের জন্য দুপুরের খাওয়ার আয়োজন করা হচ্ছে। আজকে সিনহাকে দেখতে আসবে বলে তার জন্য বাড়ির বড় থেকে শুরু করে ছোট সবাই বাড়িতে আছে। সুলতানা চৌধুরী রাহাদের রুমে গেলেন, গিয়ে রাহাদকে বললেন, রাহাদ, আমি চেয়েছিলাম সিনহার আগে তোমাকে বিয়ে করাতে। তুমি বারবার না করছো কেন? আমার জানা নেই, যদি তোমার কাউকে ভালো লাগে আমাদেরকে জানাও, আমাদের কোনো সমস্যা নেই। তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি বেকার নও, তোমার বিজনেস আছে। আম্মু, তুমি শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো। আমার জীবনে ওই রকম কেউ নেই আম্মু। থাকলে আমি তোমাদেরকে জানাতাম। আমার আরেকটু সময়ের প্রয়োজন, আমি আমার বিজনেসকে আরেকটু শক্তভাবে দাঁড় করিয়ে নেই আগে। সুলতানা চৌধুরী ছেলের মাথায় হাত রেখে বললেন, তোমাদের যেটা করলে ভালো মনে হবে সেটাই করতে পারো, তবে 6 মাসের বেশি যেন না হয়, নয়তো আমরা আমাদের পছন্দ মতো কারোর সাথে তোমাকে বিয়ে করিয়ে দিব। কথা শেষ করে সুলতানা চৌধুরী রান্না ঘরে চলে গেলেন। রান্নার কাজ বাকি আছে সেগুলো শেষ করতে। রুদ্র সকালে ঘুম থেকে উঠেছে 10টায়, তার মাথা ঝিমঝিম করছে। সে ফোন হাতে নেয়, নিয়ে দেখে তার ফোনে সিয়াম অনেকবার কল করেছিল। রুদ্র সাথে সাথে কল ব্যাক করে, কিন্তু ফোনটা বন্ধ বলছে। কি হয়েছিল সেটা জানার জন্য লিমনকে কল করল। লিমন ফোন রিসিভ করল, রুদ্রর কাছে জানতে চাইল কি এমন হয়েছে যে কালকে রাতে এতবার কল করার পরও কল ধরল না। রুদ্র বলল সে ঘুমের মেডিসিন নিয়েছিল। শুধু বাংলাদেশে না, কানাডাও মাঝে মাঝে মাথা ব্যথার মেডিসিন নিত। সিয়াম আজকে বাংলাদেশ চলে আসছে এই কথা জানিয়ে দেয় লিমন, কিন্তু কেন যাচ্ছে সেটা বলল না। লিমন কাজের অজুহাত দেখিয়ে ফোনটা কেটে দিল। হঠাৎ করে কেন বাংলাদেশে আসছে সেটা ভাবছে রুদ্র। তার মনে পড়ে যায় সেদিনের ঝামেলার কথা, সিয়াম আর সিনহার সম্পর্কে কথা। রুদ্রর কাজের প্রেশার, শরীরের অসুস্থতার ভুলেই গিয়েছিল সিয়াম আর সিনহার সম্পর্কের কথা। তার আনমনে মনে পড়ে আজকে তো সিনহাকে দেখতে আসবে, হয়তো সিনহা সিয়ামকে বলে দিয়েছে, তাই সে বাংলাদেশ চলে আসছে। দুপুরের দিকে মনির আহমেদ এবং তার পরিবারের সবাই চৌধুরী বাড়িতে আসেন সিনহাকে দেখতে। সবাই একসাথে ড্রয়িং রুমে বসে আলোচনা করছে। সুলতানা চৌধুরী সবাইকে শরবত, ফল, মিষ্টি আরও ভিন্ন রকমের খাবার খেতে দিলেন। সবাই হালকা করে খাবার খাচ্ছে, কারণ দুপুরে বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। রুদ্র, রাহাদ, আরিফ, মৃদুল সবাই বসেছিল, বড় ভাই বলে কথা। রুদ্র কোনো কথা বলছে না, সে সিয়ামের খোঁজ নেয়ার চেষ্টা করছে, হয়তো এক্ষণে বাংলাদেশে চলে এসেছে। মেহেরিন মনি সিনহার রুমে সিনহাকে বারবার জামাকাপড় চেঞ্জ করতে বলছে, কিন্তু সিনহা কারো কোনো কথাই শুনছে না, কেঁদেই চলছে। নিচে সবাই কথা বলতেছে দেখে সুলতানা চৌধুরী উপরে আসেন হাতে একটা শাড়ি নিয়ে। সকালে ইভান চৌধুরী বাজার করার সময় মার্কেট থেকে একটা দামি শাড়ি কিনে এনেছেন। ইভান চৌধুরী মনে মনে ঠিক করেই রেখেছেন যেভাবে হোক মনির আহমেদের ছেলের সাথে বিয়েটা হলে অনেক ভালো হবে।
তাদের ভাইয়ের মতন বন্ধুত্বটা হয়তো নষ্ট হবে না। সিনহাকে কাঁদতে দেখে মেয়ের কাছে এগিয়ে যায়। গিয়ে বললেন, মা কান্না করছো কেন? মেয়েদের তো সারা জীবন বাবার বাড়ি থাকার নিয়ম নেই, একদিন আগে বাপরে যেতেই হবে পরের বাড়ি। সুলতানা চৌধুরী ভাবতেছেন হয়তো তাদেরকে ছেড়ে চলে যেতে হবে বলে সিনহার মন খারাপ। তারপর বললেন, সিনহা তুমি এখনো রেডি হওনি কেন? সবাই নিচে তোমার জন্য অপেক্ষা করছে, তোমার বাবা তোমাদের তাড়াতাড়ি নিচে যেতে বলেছেন। মেহেরিন বলল, তুমি যাও আম্মু, আমি নিচে সিনহাকে নিয়ে আসছি। সুলতানা চৌধুরী আচ্ছা বলে নিচে চলে গেলেন, কারণ তার পুরো ভরসা আছে মেহেরিনের উপর। সিনহা, তোমার সিয়াম ভাইয়ের সাথে কথা হয়েছিল? তুমি ভাইয়াকে সব কিছু বলো, দেখো ভাইয়া বিষয়টা কিভাবে নেই, বলল মেহেরিন। ভাবি তুমি বিশ্বাস করো, যদি সিয়াম কোনো ভাবে জানে আমাকে দেখতে আসার কথাটা আমি ওর থেকে লুকিয়েছি, আমাকে একদম খুন করে ফেলবে। কথা তো দূরের কথা, কোনো কিছু শুনতেই চাইবে না সে আমি কোন পরিস্থিতি পড়ে এসব করছি। যদি আজকে সাইফান এর জায়গায় সিয়াম থাকতো আমি খুশি খুশি মনে বিয়েটা করে নিতাম। কথা বলার সাথে সাথে চোখ নিয়ে পানি পড়ছিল। তুমি রেডি হও, নিচে চলো, যদি কোনো ভাবে সবটা আটকানো যায়। এখন এই পরিবারের সম্মান বাঁচানোর জন্য হলেও তোমাকে নিচে যেতে হবে। সিনহা আর কোনো কথা না বলে রেডি হয়ে নিল নিচে যাওয়ার জন্য। চোখ গুলে টলমল করছে, সারা রাত ঘুমায়নি, জেগে জেগে শুধু কান্নাই করেছে। সবাই খাবার টেবিলে বসে অপেক্ষা করছে সিনহার জন্য। সিনহাকে নিয়ে মেহেরিন একসাথে নিচে আসে। সিনহা সবাইকে সালাম করে চেয়ারে বসল। সাইফান হ্যাঁ করে তাকিয়ে আছে সিনহার দিকে, দেখে মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে। সিনহা অনেকটাই বিরক্ত হলো সাইফানকে দেখে, তার এখানে বসে থাকতে একদম ভালো লাগছে না। সবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে গিয়ে বসলেন, সাথে পরিবারের ছোট বড় সবাই রয়েছে। সাইফানের আগে থেকে সিনহাকে বেশ পছন্দ, এই কথা তার পরিবারের সবাই জানে। তাই মনির আহমেদ সবার উদ্দেশ্য বললেন, আমাদের মেয়েকে পছন্দ হয়েছে। তাছাড়া সিনহাকে তো আমরা আগে থেকেই বেশ ভালো করেই চিনি। সিনহা আমাদের মেয়ের মতন। আপনারা চাইলে আমরা এই বিষয়টা নিয়ে সামনে এগোতে পারি। ইভান চৌধুরী বেশ খুশি হলেন মনির আহমেদের কথা শুনে। তিনি এবং বাড়ির সবাই মিলে বললেন, আমাদেরও সাইফানকে বেশ ভালো লাগে। মনির আহমেদ আলহামদুলিল্লাহ বলে একটা মিষ্টি ইভান চৌধুরীকে খাইয়ে দিলেন। তিনি আরও বললেন, আমরা সিনহাকে আংটি পরিয়ে রাখতে চাই। সিনহার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তারা যে ভয় পেয়েছিল সেটাই হতে চলছে। ইভান চৌধুরী যেই বলবে আচ্ছা ঠিক আছে আংটি পরিয়ে রেখে যান, তার আগেই ইভান চৌধুরী যেই বলবে আচ্ছা ঠিক আছে আংটি পরিয়ে রেখে যান, তার আগেই রুদ্র পাশ থেকে বলে উঠল, কোনো প্রয়োজন নেই। আমাদের এখনো বোনের পরামর্শ নেওয়া হয়নি। আমাদের বোন কি চাই সেটা আমাদের আগে জানতে হবে। রুদ্রর কথায় বিস্ময় নয়নে তাকায় পরিবারের সবাই। তুমি এখন কি বলছো এসব? বললেন ইভান চৌধুরী। আমি তোমাদের কারোর কোনো মতামত শুনতে যাই না আব্বু, আমার কথাই শেষ কথা। কথা শেষ করে রুদ্র অনেক বেশি রাগান্বিত হয়ে রুমে চলে যায়। রুদ্রর কথা শুনে কেউ আর কোনো কিছু বলার প্রতিক্রিয়া দেখালো না। এখন তো শুধু বলে গিয়েছে, তার কথার নড়চড় হলে সবাইকে দেখে নিবে। মেহেরিন রুদ্রর দিকে অবাক হয়ে তাকিয়েছিল এতক্ষণ। রুদ্র যে এতটা রেগে যাবে সে কল্পনাও করেনি। সিনহার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সিনহা এক দৌড়ে নিজের রুমে চলে গেল। সে ভাবছে, আমি তো ভাইয়াকে কিছুই বলিনি। ভাইয়া কোনো ভাবে কি আমার আর সিয়াম কথা জানতে পেরে গেল? নাকি ভাবি কি বলেছে ভাইয়াকে? ইভান চৌধুরী রুদ্রর ব্যবহারে অনেকলাই লজ্জিত। রুদ্র এর কি হলো কেউ বুঝতে পারছে না। ইভান চৌধুরী আর কোনো কথা বাড়ালেন না, রুমে চলে গেলেন। সুলতানা চৌধুরী সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমাদের মনে হয় ছেলে মেয়েদের একটু সময় দেয়া প্রয়োজন। ওরা ছেলে মানুষ, এখনো বুঝতে শেখেনি কোথায় কিভাবে কেমন আচরণ করতে হবে। আমি দুঃখিত এবং লজ্জিত। মনির আহমেদ বললেন, আরে কোনো সমস্যা নেই, ওরা আমাদের ছেলে মেয়ের মতন। আজকে আমরা বরং আসি। আপনাদের মতামত না হয় আমাদেরকে পরে জানিয়ে দিবেন। সাইফান মুখ কালে গোমরা করে বসে আছে। সে তো অনেক বেশি পছন্দ করে সিনহাকে। সিনহা কি তাকে বিয়ে করতে রাজি হবে? সুলতানা চৌধুরী এবং বাড়ির সবাই মিলে মনির আহমেদের পরিবারকে বিদায় জানালেন। সুলতানা চৌধুরী সোজা উপরে ছেলের রুমে গেলেন, কেন সবার সামনে তাদেরকে অপমান করা হলো সেটা জানতে। রুদ্র ফোনে কথা বলছিল, পেছনে থেকে ডকল সুলতানা চৌধুরী। তোমার এই রকম আচরণ আমি আশা করিনি রুদ্র। নিশ্চয়ই আমাদের থেকে এই রকম শিক্ষা পেয়ে তুমি বড় হওনি। সুলতানা চৌধুরী ভালোভাবে জানে রুদ্র কখনই কারণ ছাড়া কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। কি হয়েছিল আমি জানতে চাই, তুমি বলো।
সাইফান ছেলেটা ভালো না আম্মু? সিনহার জন্য পারফেক্ট নয়। তুমি কি বলছো এসব? সাইফানকে আমরা ছোটবেলা থেকেই চিনি। যথেষ্ট নম্র ভদ্র সুশীল একটা ছেলে। তুমি যে বলছো সাইফান ভালো না, তার বিরুদ্ধে কোনো প্রমাণ তোমার কাছে? তুমি জানো আম্মু, আমি কোনো কারণ ছাড়া কিছু বলি না। তাও প্রমাণ চাচ্ছ তুমি? রুদ্র আরিফকে কল করে উপরে আসতে বলে। আরিফ সাথে সাথে উপরে চলে আসে। আরিফের হাতে থাকা ল্যাপটপটা রুদ্র এর দিকে এগিয়ে দেয়। রুদ্র ফোনে কিছু একটা বের করে বলল, এই যে দেখো আম্মু, তোমাদের ভদ্র ছেলের নমুনা। রুদ্র ল্যাপটপটা সুলতানা চৌধুরী এর দিকে ঘুরিয়ে দেয়। সেখানে খুব ভালো করে দেখা যাচ্ছে সাইফান একাধিক মহিলার সাথে যুক্ত হয়ে কিছু ছবি আর অশ্লীল ভিডিও আপলোড করছে। সুলতানা চৌধুরী নিজের চোখগুলোকে বিশ্বাস করতে পারছে না। সাইফান এতটা বাজে তারা কিনা শেষমেশ একটা চরিত্রহীন ছেলের সাথে তাদের বাড়ির মেয়ের বিয়ে ঠিক করতে চেয়েছিল। সুলতানা চৌধুরী আর কথা বাড়ালেন না, সোজা নিজের রুমে চলে গেলেন। আরিফ বলল, সিয়াম স্যার বাংলাদেশে ল্যান্ড করেছে। এখন ওনাদের বাসায় আছে। আমি খোঁজ নিয়ে এসেছি স্যার। ঠিক আছে, তুমি যাও। আরিফ নিচে চলে আসে। রুদ্র সিয়ামের নাম্বারে কল দিচ্ছিল, কিন্তু বরাবরের মতন ফোনটা বন্ধ থাকায় আর যোগাযোগ করতে পারল না। সিনহার রুমের দরজা বন্ধ করে শুয়ে আছে। সে ফোনটা গত 2 দিন হাতেই নেয়নি। তার একদম ভালো লাগছিল না বলে ফোনটাও সাইলেন্ট করে রেখেছিল। ফোনটা হাতে নিয়ে দেখে সিয়ামের শত শত কল। সিনহা চোখের পানি মুছে কল দেয় সিয়ামকে। কল দেয়ার সাথে কল কেটে যায় নট রিচেবল বলে, কারণ ফোনটা বন্ধ। সিনহার অনেক বেশি টেনশন হয়, ফোনটা বন্ধ কেন? ফোন তো কখনো সিয়াম বন্ধ রাখে না। ওর কি কোনো সমস্যা হলো? বাড়িতে থাকা সবারই প্রায় মন খারাপ, রাতের খাবারটা কেন রকম খেয়ে নিল। সিনহা, মেহেরিন, রুদ্র ওরা কেউ নিচে আসেনি, ওদের খাবারটা রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাত প্রায় 11টার দিকে মেহেরিন রুদ্রর রুমের সামনে গিয়ে নক করল। আসবো চৌধুরী সাহেব? হ্যাঁ আসো। রুদ্র কম্পিউটারে কাজ করছিল, সে মেহেরিনের দিকে একবারও তাকালো না। মেহেরিন ভালোভাবে বুঝতে পারছে রুদ্র তাকে ইগনোর করছে হয়তো কালকের রাতের বিষয়টার জন্য। সিনহার বিষয়ে কিছু কথা ছিল আপনার সাথে। সিনহা কথা বলার সাথে সাথে রুদ্র চোখ তুলে তাকায় মেহেরিনের দিকে। হ্যাঁ বলো, আমি শুনছি। সিনহা সিয়াম ভাইয়াকে অনেক পছন্দ করে। আমাদের উচিত সিনহার পছন্দকে গুরুত্ব দেওয়া। রুদ্র বলল, আরও কিছু? মেহেরিন বলল না। মেহেরিনের অনেক বেশি ইগোতে লাগছিল এই বিষয়গুলো নিয়ে, সে পর মুহূর্তেই রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। রুদ্র কিছুক্ষণ সময় নিয়ে ল্যাপটপে কাজ করল। তারপর আরিফকে ফোন করে বলল তাকে যে কাজটা দেওয়া হয়েছে যেন সে ঠিকভাবে পালন করে, আর না পারলে তার খবর আছে। আরিফ আচ্ছা বলে কল কেটে দেয়। রুদ্র বেকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। সে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশের তারারা ছলমল করছে। জোছনা রাত, তাই হয়তো আশেপাশে দেখতে খুব ভালো লাগছে। সে রাতটাকে বেশ ভালোভাবে উপভোগ করল। নতুন ভোরের সকাল, সবাই ঘুম থেকে উঠেছে, সবাই খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্য বের হবে। তোমাদের যায় যত কাজ আছে সবগুলা শেষ করে দুপুরে সবাই বাসায় থাকবে, আমার একজন রিলেটিভ আসবে বলল রুদ্র। সুলতানা চৌধুরী বললেন, কে আসবে? সময় হলেই জানতে পারবে আম্মু। রুদ্র আর তেমন কিছুই বলল না। কথা শেষ করে বের হয় অফিসে উদ্দেশ্য। মেহেরিনের ইম্পর্টেন্স কাজ থাকায় সে আরও 1 ঘন্টা আগে বাসা থেকে গেছে। অফিসে সামনে গিয়ে গাড়ি থামল। রুদ্র 1 মিনিটও দাঁড়ালো না, সাথে সাথে উপরে নিজের অফিস রুমে প্রবেশ করল। আরিফ গাড়ি সাইড করে রেখে পরে উপরে আসবে। আরিফ ফোনে কথা বলতে বলতে উপরে যাচ্ছিল। ঠিক তখনই ধাক্কা লাগে একটি মেয়ের সাথে। তার হাতে থাকা ফোনটা নিচে পড়ে যায়। সে তাকাতেই দেখে রিমা। আরিফ অনেকটা রাগান্বিত হয়ে বলল, চোখের মাথা খেয়ে নিয়েছেন নাকি? চোখে দেখেন না? মেয়ে মানুষ দেখলেই ধাক্কা খেতে মন চায়, তাই না? ইচ্ছা করে ধাক্কা দিয়ে আবার বলছেন আমি ধাক্কা দিয়েছি, চোখের মাথা আমি না, আপনি খেয়েছেন নাকি? স্টুপিড, বলল রিমা। মুখ সামলে সম্মান দিয়ে কথা বলুন। আপনি জানেন আমি কে? আমি চাইলে 1 মিনিটে আপনার চাকরি নো করে দিতে পারি, বলল আরিফ। তাই নাকি? ঠিক আছে, ওকে করে দেখান, আমিও দেখি কে আপনি। আরিফকে উল্টো থেঁতড়ো দিয়ে উপরে চলে যায় রিমা। মেহেরিনের কিছু কোম্পানির ইম্পর্টেন্ট ফাইল রিমার হাতে দিয়ে বলল, ডি স্যারের সাইন লাগবে, তুমি পেপার গুলা নিয়ে তাকে দিও। আজকে কয়েকটা মিটিং ছিল কিন্তু তার মন ভালো নেই, তাই আজকে আর বেশি মিটিংয়ে জয়েন করবে না। তাছাড়া সুলতানা চৌধুরী ফোন দিয়ে বলে দিয়েছে তাড়াতাড়ি বাসায় ফিরতে। মেহেরিন বাসায় যাওয়ার জন্য অফিস থেকে বের হয়।
রুদ্র ও উপরে থেকে নিচে নামছিল, সেও বাসায় চলে যাবে। প্রতিদিন আরিফই গাড়ি ড্রাইভ করে, আজকে তাকে একটা গুরুত্বপূর্ণ কাজে পাঠানো হয়েছে, ঘন্টা খানেক পর বাসায় চলে আসবে। মেহেরিন রুদ্রকে দেখে আর দেরি করল না। ততক্ষণাৎ বের হয়ে গেলে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে। এর মধ্যে রাহাত, রফিক চৌধুরী ওনারাও চলে এসেছেন বাসায়। সবাই ফ্রেশ হয়ে নিচে এসে বসেছে, ছোট বড় সবাই। রুদ্র হাতে ল্যাপটপ নিয়ে বসেছে ড্রয়িং রুমে। মেহেরিন উপর থেকে নিচে নামছে। সিনহা কালকে থেকে রুমের বাইরে বের হয় না। মেহেরিন কয়েকবার গিয়ে সিনহার খোঁজ খবর নিয়ে এসেছিল। সুলতানা চৌধুরী কিছুক্ষণ পর পরই মেয়ের কাছে যান। মন খারাপ করে বসে থাকলে মায়ের কি ভালো লাগে। তাকে নিজের হাতে খাবারও খাইয়ে দিয়ে আসেন। সিনহাকে খাবার খেতে দিলে সে একটুও নিজে খায় না, ফেলে দেয়, বাধ্য হয়ে তাকে খাইয়ে দিতে হয়। দরজায় কলিং বেলের শব্দে সবার মনোযোগ যায় সেই দিকে। সুলতানা চৌধুরী গিয়ে দরজা খুলে দেয়। দেখতে পায় সিয়াম আর তার পরিবার চৌধুরী বাড়িতে এসেছে। কিন্তু এই সময় কাউকে কিছু না জানিয়ে আসার মানুষ তো তারা নয়। হয়তো তাদের আসার কথাটা বাড়িতে কেউ আগে থেকেই জানে, সাথে আরিফও আছে, হয়তো রুদ্র তাদেরকে আসতে বলেছে। দরজার খোলার সাথে সাথে সিয়াম সুলতানা চৌধুরীকে সালাম দেই। সুলতানা চৌধুরী সালামের উড় নিয়ে তাদেরকে ভেতরে আসতে বলে। সবাই একসাথে ড্রয়িং রুমে বসেছে। সিয়াম একদিক সেদিকে চোখ ঘুরিয়ে সিনহাকে খুঁজে, কিন্তু সিনহাকে কোথাও দেখতে পাই না। কারণ সিনহা নিচে আসেইনি খাবার খাওয়ার জন্য। সিয়ামের বাবা এক বিজনেসম্যান, ওনার নাম আনোয়ার আহমেদ। সাথে সিয়ামের মাও এসেছে, কারণ রুদ্র সবাইকে আসতে বলেছে। আরিফকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে আনতে। সিয়ামকে চৌধুরী বাড়ির সবাই চিনে, কারণ রুদ্র আর সিয়াম ছোটবেলার বন্ধু। সিয়াম মাঝে মাঝে আসতো এই বাড়িতে। সিয়াম দেখতে শুনতে যেমন সুন্দর, ঠিক ততটাই নম্র, ভদ্র, সুশীল একটা ছেলে। গায়ের রং বেশ ফর্সা, দেখতে শুনতেও বেশ। বাড়ির বড়রা সবাই কথা বলছিল, ঠিক তখনই রুদ্র বলল, আমি চাচ্ছি আমার বোনকে সিয়ামের সাথে বিয়ে দিতে। তোমাদের কি মতামত? কেউ কোনো কথা বলল না, কারণ কালকে মনির আহমেদকে রুদ্র যেভাবে অপমান করেছিল, আজকে যে নিজের বোনের জন্য নিজের বন্ধুর সাথে বিয়ের কথা বলবে, কেউ সেটা আশা করেনি। এমনকি সিয়ামও না। সিয়াম রুদ্র দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। আরিফ তাদেরকে আনতে গিয়েছিল, কিন্তু কেন রুদ্র তাদের বাড়িতে আসতে বলেছে সেটা বলেনি। তুমি কি তোমার বোনের মতামত নিয়েছিলে? রুদ্র কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করলেন ইভান চৌধুরী। হ্যাঁ, আমি ওদের মতামত নিয়েছি। শুধু তোমরাই বাকি আছো, এখন তোমাদের মতামত শুনতে চাই। তোমরা কি চাও? ইভান চৌধুরী বললেন, যদি আমাদের মেয়ে রাজি হয় বিয়েতে, আমাদের কোনো সমস্যা নেই। তারা ভালো থাকলেই আমরা ভালো থাকব। সুলতানা চৌধুরী সবাইকে নাস্তা দিলেন, আর মেহেরিনকে বললেন সিনহাকে রেডি হয়ে নিচে আসতে। ঠিক আছে আম্মু। রুদ্র বলল, আরিফ উপরে আয়, কথা আছে আমার তোর সাথে। দুজন উপরে যায় রুদ্রর রুমে। সিয়াম, তুই তো ভালোভাবেই জানিস সিনহা আমাদের একমায় ছোট বোন। অনেক আদরের আব্বু, চোখের মনি, আমরা সবাই ওকে অনেক ভালোবাসি। তুই যখন বলছিস সিনহাকে ভালোবাসিস, আমরা মেনে নিচ্ছি। আমাদের বোনকে ভালো রাখার দায়িত্ব তোর। যদি কখনো ওর কোনো কষ্ট হয় বা চোখে পানি আসে, আমার কিন্তু একবারও হাত কাঁপবে না, খুন করার মাথায় রাখবি। সিয়াম রুদ্রকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না বন্ধু, আমি সবসময় সিনহাকে ভালো রাখব। সিনহা বেকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। তার ভীষণ মন খারাপ। তাছাড়া সে জানেই না নিচে সিয়ামের পরিবার তাদের বাড়িতে এসেছে তাদের বিয়ের কথা বলতে। জানলে হয়তো অনেক আগেই নিচে চলে যেত। সিয়াম সিনহার রুমের সামনে গিয়ে নক করে, কিন্তু কোনো সাড়া নেই দেখে সিয়াম ভেতরে প্রবেশ করে। দেখে সিনহা বেকনিতে দাঁড়িয়ে আছে। সিয়াম পেছনে থেকে সিয়াম সিনহার রুমের সামনে গিয়ে নক করল, কিন্তু কোনো সাড়া নেই দেখে সিয়াম রুমের ভেতরে প্রবেশ করে। সিনহা বেকনিতে দাঁড়িয়ে আছে আনমন হয়ে। সিয়াম পেছনে থেকে সিনহাকে ডাকে, সিনহা। সিনহা সিয়ামকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে হয়তো সে স্বপ্ন দেখছে। সিনহা কোনো উত্তর দেওয়ার আগে গালে পর পর 4টা থাপ্পড় বসিয়ে দেয় সিয়াম। সিনহা গালে হাত দিয়ে ফোপাতে ফোপাতে কান্না করে লাগল। সিয়াম সিনহার 2 বাহু শক্ত করে ধরে বলল, তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম সিনহা। আমি জানতাম তুমি ম্যাচিউর একটা মেয়ে, আমাদের সম্পর্কে যত সমস্যায় হোক না কেন তুমি সামলে নিবে। কিন্তু সামলে নিবে তো দূরের কথা, তুমি আমাদের সম্পর্কটাকেই শেষ করে দিতে চাইছো। আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি, আফসোস আমি এখনো তোমাকে সেটাই বুঝাতে পারিনি। তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো, সারা জীবন থাকতে চাও আমার সাথে। শুধু আবেগের বশে বলে দিয়েছিলে, তাই না?
একসাথে সারা জীবন থাকতে পারাটাও এত সহজ না। সিনহা মাথা নিচু করে কান্না করছে। সে বুঝতে পেরেছে সিয়ামকে হয়তো কেউ জানিয়েছে তার দেখতে আসার কথা। যদি কেউ নাই বলে তাহলে সিয়ামের এত রাগের কারণ কি? এমনকি বাড়িতে বাইরের কেউ ছিল না, কে বললেছে সিয়ামকে? সিনহা মুখ জোরসর করে রেখেছে, ভয়ে সিনহার কি জিজ্ঞেস করবে সেটা বুঝতে পেরে সিয়াম বলে, তোমাকে দেখতে এসেছিল সিনহা। সিনহা ভয়ে ভয়ে মাথা নিচু করল, যার মানে সত্যি এসেছিল। আমাকে জানাওনি কেন? আমি ভেবেছিলাম হয়তো আমি সামলে নিতে পারবো। পেরেছিলে কি? না। তোমাকে আমি কত শত কল করেছিলাম, ধরোনি। রুদ্রকেও দিয়েছিলাম, ধরেনি। আমি তোমার ফেসবুক থেকে ভাবির নাম্বার নিয়েছিলাম। ভাবি আমাকে প্রথমে বলতে চাইনি, পরে তোমার কথা চিন্তা করে আমাকে তোমার দেখতে আসার কথা জানিয়েছে। ভাবি না জানালে হয়তো আমার জানাও হতো না আর। তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। সিয়ামের চোখের কোণে পানি। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো এই রকম করব না। আমার সাথে এই রকম করার আর সুযোগ তুমি আর পাবে না। মানে? সিয়াম অনেকটা আবেগপ্রবল হয়ে সিনহাকে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের রিলেশনে আজকে প্রথম দেখা। রিলেশনের পর আর তাদের দেখা হয়নি। তাদের কাছে সবকিছু স্বপ্নের মতন মনে হচ্ছে। আমার পরিবারের সবাই তোমার জন্য নিচে অপেক্ষা করছে। আমাকে বিয়ে করবে সিনহা? রুমে নক করার শব্দে দুজনের চোখ যায় রুমের কোণে দাঁড়িয়ে থাকা মেহেরিনের দিকে। সে সিনহাকে ডাকতে এসেছে কারণ সুলতানা চৌধুরী বলেছেন সিনহাকে নিচে নিয়ে যেতে। মেহেরিনকে রুমে আসার জন্য অনুরোধ করল সিয়াম। মেহেরিনকে সিয়াম বলল, ধন্যবাদ ভাবি। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। সিয়াম নিচে চলে যায় ড্রয়িং রুমে, যেখানে সবাই মিলে একসাথে বসেছিল। সিয়াম রুম থেকে যাওয়া পর মেহেরিনকে জড়িয়ে ধরে সিনহা বলল, ভাবি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তোমার এই অপকার আমি জীবনেও ভুলতে পারবো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে ভাবি। মেহেরিন বলল, আরে আমার ছোট ননদিনী, আমাকে ধন্যবাদ না হয় পরে দিও, নয়তো রেখে দিও। সিয়াম ভাইয়ের পরিবারের সবাই এসেছে তোমাকে দেখতে। সবাই নিচে যেতে বলেছে তোমাকে। রেডি হয়ে নিচে চলো তাড়াতাড়ি। সুলতানা চৌধুরী এবং পারভিন চৌধুরী সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে, নিজেদের হাতে পরম আত্মীয় হতে চলেছে বলে কথা। সবাই খাওয়া দাওয়া শেষ করে সোজা সোফায় গিয়ে বসল। সিনহাকে রেডি করে নিচে নিয়ে আসছে মেহেরিন। সিনহা একটা গোলাপি রঙের শাড়ি পরছে, কপালে ছোট একটা টিপ, হাতে রেশমি চুড়ি, হালকা সাজগুজ, মাথায় কাপড় দিয়ে ডেকেছে কিছুটা, বেশ দেখতে পরিপূর্ণ লাগছে তাকে। সিনহা সবাইকে সালাম দিয়ে সোফায় গিয়ে বসল। সিয়াম সেই যে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, চোখ ফেরানোর নাম নেই। আনোয়ার আহমেদ এক দেখায় সিনহাকে পছন্দ করে ফেললেন। তিনি এক কথার মানুষ। তিনি বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আমরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শেষ করতে চাই এবং আপনাদের মতামত শুনতে চাই। ইভান চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে দেখলেন মেয়ে ঠোঁটের কোণে মিষ্টি হাসি। তিনি দেখে ভেবেই নিলেন তার মেয়েও বিয়েতে রাজি। হয়তো তাদের মতামতের অপেক্ষা ছিল এতদিন। ইভান চৌধুরী সম্মতি জানালেন, তারাও রাজি। আনোয়ার আহমেদের ওয়াইফ আকলিমা আহমেদ নিজে গিয়ে ছেলের বউকে স্বর্ণের একটা আংটি পরিয়ে দিলেন। আর তারা জানালেন সামনে সপ্তাহে বিয়ের আয়োজন করতে। কারণ সিয়ামের কানাডা চলে যেতে হবে তাড়াতাড়ি করে, সে ইমার্জেন্সি ভাবে বাংলাদেশে এসেছে। তাছাড়া আনোয়ার আহমেদের বিজনেসের জন্য দেশের বাইরে যেতে হবে। ইভান চৌধুরী বললেন, আমাদের কিছু রিলেটিভ বাইরে থাকে। আমি আমাদের পরিবারের সবার সাথে কথা বলে আপনাকে রাতে জানিয়ে দিব। আনোয়ার আহমেদ বললেন, আচ্ছা ঠিক আছে। সুলতানা চৌধুরী সবাইকে মিষ্টি নিয়ে দিলেন। সবাই মিলে মিষ্টি মুখ করল। আনোয়ার আহমেদকে বারবার অফিস থেকে কল করা হচ্ছে। তাড়াতাড়ি কথা শেষ করে তারা চলে যাবেন বলে ঠিক করলেন। আনোয়ার আহমেদ ছেলের বউকে দেখে পছন্দ করে হাতে প্রায় 10,000 টাকা দিলেন। আর বললেন, আম্মাজান আপনি কিছু কিনে নিবেন। নিজের খেয়াল রাখবেন, আজকে আমরা আসি। আপনিও ভালো থাকবেন আব্বু, নিজের খেয়াল রাখবেন। সিনহা আনোয়ার আহমেদকে সালাম দিয়ে বিদায় জানালেন। বাড়িতে থাকা সবাই তাদের গাড়ির সামনে গিয়ে এগিয়ে দিয়ে আসলেন। সিয়াম যাওয়ার আগে সবাইকে সম্মানের সাথে সালাম দিলেন। ইভান চৌধুরী রফিক চৌধুরীকে বললেন, আমাদের আত্মীয় স্বজনদের লিস্ট বের করো। সবাইকে আমন্ত্রণ করতে হবে। আমাদের একটা মেয়ে বিশাল বড় করে বিয়ের আয়োজন করতে চাই আমি। ওনার সাথে বাড়ির প্রত্যেকটা মানুষ সহমত প্রকাশ করলেন। হাতে গুনা আর কয়েকটা দিন। সব কিছুর আয়োজন করতে হবে। আমরা সবাই রাতে বসে কথা বলি, তাই ভালো হবে। তোমরা সবাই রেস্ট করো বললেন কামরুল চৌধুরী। বিকেলে সিনহা আর মেহেরিন গাছে পানি দিচ্ছিল।
কিছুদিন তাদের মন ভালো ছিল না, তাই তারা নিয়ম করে ছাদে আসতে পারেনি। তাদের বাড়ির মালি কাকা প্রতিদিন পানি দিত। মালি কাকা আজকে বারণ করে দিয়েছে, কারণ আজকে থেকে গাছে পানি তারাই দিবে। মেহেরিন পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছে আর সিনহার সাথে গল্প করছে। সিনহা মেহেরিনকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাবি, একটা কথা বলি? হ্যাঁ বলো। ভাইয়ার সাথে তোমার সম্পর্কটা ঠিক করে নিচ্ছ না কেন ভাবি? ভাইয়া কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমার কখনো মনে হয়নি সিনহা, তোমার ভাইয়া আমাকে ভালোবাসে। সে শুধু আমাকে অপমান করতেই জানে। তুমি ভাইয়াকে ভুল বুঝতেছে ভাবি। আমার মনে হয় তোমাদের ভুল বুঝাবুঝিটা এবার ঠিক করা উচিত। এই মান অভিমান আর কতদিন? 10টা বছর কেটে গেছে। ভাইয়া তোমার জন্য তার জীবনে কতটুকু স্যাক্রিফাইস করছে যদি তুমি জানো, তাহলে আর অবহেলা হয় শক্ত করে আঁকড়ে ধরতে চাইবে হারানোর ভয়। মেহেরিন কিছুটা অবাক হলো, কারণ সিনহার সাথে তার সম্পর্ক অনেক বছরের। সিনহা কখনো এইভাবে এই রকম কথা বলেনি। আজকে কি এমন হয়েছে যে এই কথাগুলো বলছে? মেহেরিন প্রশ্ন করল, মানে আমি তোমার কথা বুঝতে পারছি না। সিনহা কিছু বলতে যাবে তখনই মাগরিবের আজান পড়ে। দুজন মাথায় ওড়না দিয়ে ছাদ থেকে নেমে আসে। সিনহাকে কল করছে সিয়াম। সিনহা কথা বলাই মনোযোগ দিল এবং তার রুমে চলে গেল। মেহেরিন কোনো প্রশ্নের উড় খুঁজে পেল না। বাড়িতে সবার ছোট, খুব আদরের মেয়ে মনি। সে এখন 10ম শ্রেণীতে পড়ে। ড্রয়িং রুমে সবাই বসে কথা বলছিল। মনি উপরে গিয়ে রুদ্র আর মেহেরিনকে নিচে আসতে বলে। মেহেরিন বাড়ির বড় বউ, তাই তার অধিকার সবার প্রথমে। মেহেরিনকে সবাই অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতন করে আদর যত্নে বড় করেছে এতগুলো বছর। ইভান চৌধুরী বললেন তার বাবা কামরুল চৌধুরীকে, যেহেতু সিয়ামের পরিবার চাই তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে, আমাদেরও উচিত তাদের মতামতকে প্রাধান্য দেয়া। আর বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ কাজে পিছিয়ে রাখাও ঠিক হবে না। রফিক চৌধুরী বললেন, তুমি ঠিকই বলেছ ভাইয়া। ইভান চৌধুরী বললেন, আজকে থেকে 4 দিন পর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। ইভান চৌধুরী সবার মতামত নিয়ে সিয়ামের বাবা আনোয়ার আহমেদকে কল করে জানিয়ে দিলেন তারা 4 দিন পর অনুষ্ঠান করে ইচ্ছুক। আনোয়ার আহমেদ সহমত প্রকাশ করলেন, তাদেরও কোনো সমস্যা নেই। ইভান চৌধুরী রফিক চৌধুরীর থেকে তাদের রিলেটিভদের নাম্বার কালেক্ট করে নিলেন, সবাইকে রাতে কল করবে। রাহাতকে ডেকোরেশন এর যতগুলো কাজ সব তাকে দেয়া হলো, সাথে আরিফ আর মৃদুল সাহায্য করবে। সিনহা মেহেরিন মনির যত কেনাকাটা করা প্রয়োজন সব দায়িত্ব পড়ল রুদ্রর উপর। বাড়ির সবার জন্য আর আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করবেন সুলতানা চৌধুরী এবং পারভিন চৌধুরী। সবার পার্সোনাল কাজ যেন খুব তাড়াতাড়ি শেষ করে বিয়েতে মনোযোগ দেই। কারোর কোনো রকম ফাঁকিবাজি আমি কিন্তু বিয়েতে এলাও করব না। সুলতানা চৌধুরী বললেন, রুদ্র আর মেহেরিন, তোমাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। সুলতানা চৌধুরী বললেন, রুদ্র আর মেহেরিন, তোমাদের সাথে কথা আমি বলতে চাই। হ্যাঁ আম্মু বলো। সুলতানা চৌধুরী বললেন, তোমরা রুমে যাও, আমি উপরে আসছি। আচ্ছা আম্মু বলে কথা শেষ করে মেহেরিন এবং রুদ্র নিজেদের রুমে চলে যায়। সুলতানা চৌধুরী এবং পারভিন চৌধুরী নিচে সবকিছু গুছিয়ে নিল। পারভিন চৌধুরী হাতের কাজগুলো শেষ করে রুমে চলে গেলেন। আর সুলতানা চৌধুরী উপরে মেহেরিনের রুমে গেলেন। দরজায় গিয়ে নক করতেই দরজা খুলে দেয় মেহেরিন। সুলতানা চৌধুরী বিছানার এক পাশে গিয়ে বসে এবং মেহেরিনকেও বসতে বলে। মেহেরিন শাশুড়ির এক পাশ ঘেঁষে বসল। কি বললা আম্মু? আমার একটা অনুরোধ আছে তোমার কাছে, তুমি রাখবে কি? আম্মু, তোমার কোনো কথা আমি কখনো ফেলেছি বলো, তুমি আজ কেন এত সংকোচ বোধ করছো? বলো না আম্মু, কি এমন হয়েছে? তুমি রুদ্রর বউ, এই চৌধুরী বাড়ির বড় বউ, এই চৌধুরী বাড়ির সম্মান। তোমাকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করুক, আমি এই জীবনেও সেটা চাই না। আমি ছোট থেকে তোমাকে বড় করেছি, নিজের হাতে আমার মেয়ের মতন করে। আমি তোমাকে খুব ভালোভাবে জানি, তোমার জিদ, রাগ, মান, অভিমান সবটাই আমার জানা। তোমাকে আমরা যেই মানুষের পরিচয় চিনি সে মানুষটাই কিন্তু রুদ্র, তোমার স্বামী, যে তোমার জীবনে এসেছে আরো 10টি বছর আগে, মাঝখানে অনেকগুলো বছর, অনেকগুলা মাস, দিন রাত কেটে গেছে। হ্যাঁ আম্মু আমি জানি, তো সবকিছু আজ কেন এগুলা বলছো তুমি? বলল মেহেরিন। আজ বলার কারণ আছে মা, আমাদের বাড়িতে বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে গ্রাম থেকে শুরু করে আমাদের আরো অনেক আত্মীয় স্বজনরা আসবে। তুমি আর রুদ্র একসাথে থাকো না, তোমাদের রুমটা পর্যন্ত আলাদা। মানুষ এইগুলা কিভাবে নিবে আমার জানা নেই। তোমাদের মধ্যে মান অভিমান চলতেছে, কিন্তু আর কতদিন তোমরা এবার নিজেদের সাথে কথা বলে সবকিছু ঠিক করে নাও।
আমি চাই তুমি আর রুদ্র একসাথে এক রুমে থাকো, আমার অনুরোধ। কিন্তু আম্মু, আমি কোনো কিন্তু শুনতে চাই, আমার কথাই শেষ কথা। এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি আমার অনুরোধ রাখবে নাকি ফেলে দিবে। যার কাছে থেকে ছোট থেকে বড় হয়েছি, তার অনুরোধ আবদার ফেলে দেওয়ার মতো সাহস আমি কখনোই দেখাবো না আম্মু। তবে আমি শুধু বিয়ের 4-5 দিনই ওনার সাথে থাকবো, তার বেশি নয়। সুলতানা চৌধুরী আর কিছু বললেন না, সোজা নিচে চলে আসলেন নিজের রুমে। কারণ ওনার হাজবেন্ড রিভান চৌধুরী বলেছেন বিয়ের আর মায় 4 দিন বাকি। তাদের আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়া শুরু করতে হবে। তারা রাতে প্রত্যেককে ফোন করে সিনহার বিয়ের কথা জানিয়ে দেয় এবং বিয়েতে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এবং কালকেই তাদের বাড়িতে আসতে বলেন। ইভান চৌধুরীর বোন ইউএস থাকে এবং ওনার সালিও। সবার সাথে কথা শেষ করে তারা দুজন নিজেদের মধ্যে কিছু কথা বলে। লিস্টে সবার নাম আছে কিনা বা কেউ বাদ পড়েছে কিনা। তারা কথা শেষ করে শুয়ে পড়ে। রাত 11টার উপরে সিনহা সিয়ামের সাথে কথা বলছে। সিয়াম সিমহাকে জানাই তার বাবা আনোয়ার আহমেদ বলেছেন কালকে সিনহাকে নিয়ে শপিং এ যেতে। তার যা কিছু প্রয়োজন সব কিছু যেন আমি নিজে গিয়ে কিনে দেয়। সিনহা অনেকটাই আপত্তি জানাই, সে এখনই কোনো কিছু নিতে চাই না তাদের থেকে। তুমি এখন থেকে আমার বউ। নিতে চাও না মানে কি? কালকে আমার সাথে যাবে, এটাই ফাইনাল। কিন্তু কিন্তু কি সিনহা? কালকে তো ভাইয়া আমাকে, ভাবিকে আর মনিকে নিয়ে শপিং এ যাবে। হাতে তো আর বেশি সময় নেই আমাদের, তাই সব কেনাকাটা কালকেই শেষ করতেই হবে। সমস্যা নেই, তুমি তোমার ভাই আর ভাবির সাথে আসো, আমি বরং তোমাদের সাথে দেখা করতে আসবনি, বলল সিয়াম। আচ্ছা, আমরা বিকেলে যাব। ভাইয়া আর ভাবির অফিসে কিছু কাজ আছে, কালকের মধ্যে সব শেষ করে বিকেলে আমাদেরকে নিয়ে শপিং এ যাবে। আমি আপনাকে লোকেশন আর টাইম কালকে বলে দিবনি। আচ্ছা ঠিক আছে, বলল সিয়াম। শোনো সিনহা। হুম বলেন। আই মিস ইউ টু। এখন রাখি বলে সিনহা কল কেটে দিল। আরিফ রুদ্রর রুমে এসেছিল, কিছু কোম্পানির পেপারে সাইনের দরকার ছিল, সেগুলা করাতে এসেছিল। আরিফের কাজ শেষ করে সে নিচে চলে যায়। রুদ্র রুমে দরজা বন্ধ করবে বলে বের হয়েছে। অল্প আলোই দেখতে পাই মেহেরিনের রুমে আলো জ্বলছে। এখনো তার মানে ঘুমায়নি হয়তো, এত রাতে জেগে জেগে কি করে মেয়েটা। রুদ্র আরেকটু নিজের রুমে থেকে বের হয়, চোখ পড়তেই দেখে মেহেরিনের রুমের দরজাও খোলা। সে বাইরে থেকে নক করে, তারপর রুমের ভেতরে যাই, কেউ নেই রুমে, তাহলে মেহেরিন কোথায় গেল। রুদ্র মেহেরিনকে এদিক ওদিক খুঁজতে লাগলো, কোথায়ও নেই। মেহেরিনের নাম্বারে কল করে কিন্তু ফোনটা ধরে না, কারণ ফোনটা সে রেখে গেছে বিছানার উপর, সেখানে বাজছে ফোনটা। রুদ্র হাতে নিয়ে দেখে তার নামটা চৌধুরী সাহেব দিয়ে সেভ করে রেখেছে। সেভ করা নাম্বার দেখে রুদ্র একটু একটু করে হেসে ফেলল। তার হঠাৎ করে মনে হয় হয়তো ছাদে আছে, কারণ মেহেরিনের মন খারাপ করলে সে ছাদে যায়। মেহেরিন আকাশের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, রাতের অন্ধকার আকাশে চাঁদ তারারা ছলছল করেছে। সে মাঝে মাঝেই রাতে আসে ছাদে। রুদ্র এসে দাঁড়িয়েছে ছাদের এক পাশে, মেহেরিন বুঝতে পারেনি। রুদ্র এক পা করে সামনে এগোলো। মেহেরিনের দিকে আসতে আসতে একটা গান ধরল। তুই যদি চিনতি আমায় প্রাণের পাখি, তোরে লিখে দিতাম আমার এ দুটি আখি, ভালো যদি বাসতি হায় দেখতি কি আদরে রাখি। হঠাৎ গানের সুর ভেসে আসছে, কোথায় থেকে আসছে তা দেখতে পেছনে তাকাই, দেখে রুদ্র তার দিকে আসছে। এত রাতে এখানে কি করছো? আমার এত সুন্দর পরীর মতন একটা বউ, তোমাকে যদি ভূতে দরে নিয়ে যায় আমার কি হবে বলো বউ। রুদ্র মেহেরিনকে রাগানোর জন্য এই কথাগুলো বলছে। মেহেরিন খুব ভালো করে বুঝতে পারছে সে রাগ তো থাক, কথাই বলতে চাই না এই লোকের সাথে। রুদ্র বলল, তাহলে কি ঠিক করলে বউ কোথায় থাকবে, স্বামীর সাথে নাকি রাস্তায়? আপনার থেকে রাস্তায় থাকাই ভালো চৌধুরী সাহেব। মন ডাই চাই ওস্টা খাইয়া মইরা যাই, 10 বছরের পুরাতন বিয়ে করা বউ আমার, তাও এখন পর্যন্ত বাসরটাই করতে পারলাম না, শালা আমার কপালটাই খারাপ। মেহেরিন অনেকটাই অবাক হয় রুদ্রকে দেখে, কি লোক রে বানা, বাসর করা ছাড়া আর কিছু জানে না। মেহেরিন অনেকটা বিরক্ত হয়ে বলল, আপনি থাকেন এখানে, আমি আসছি। মেহেরিন যেই চলে যাবে ঠিক তখনই রুদ্র মেহেরিনের হাতটা টান দিয়ে নিজের অনেকটাই কাছে আনে। মেহেরিন চোখ মুখ শক্ত করে ফেলে। রুদ্র মেহেরিনকে খুবই কাছে টেনে নেই, তারপর কিছু অদ্ভুতভাবে হেসে ফেলে আর বলে, এই বউ স্বামী স্বামী ফিল পাচ্ছ নাকি? মেহেরিন রুদ্রর হাতটা নিজের থেকে ছিটকে দূরে সরিয়ে দেয়, এত বেহেয়া কেন আপনি? অসভ্য লোক একটা। আমার থেকে দূরে থাকুক, নয়তো আমি আপনাকে খুন করে ফেলব। মেহেরিন আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়।
রুদ্র মেহেরিনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কারণ সে ভালোভাবে জানে এই মেয়েটা তাকে ঠিক কতটা ভালোবাসে। সে চাইলে যে কোনো একটা ছেলের সাথে এতদিনে একটা রিলেশন কিংবা বিয়ে ঠিক করে নিতে পারত, কিন্তু করেনি, কারণ সে জানে তার স্বামী একদিন ঠিক ফিরে আসবে, তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে। এখন যা আছে আমাদের মাঝে সব হলো মান অভিমান। আমি চাইলে 1 মিনিটে তোমার সব রাগ অভিমান অভিযোগ শেষ করে দিতে পারি, তোমাকে নিজের করে নিতে পারি, কিন্তু আমি এমনটা কখনোই করব না তুমি যতদিন না আমার কাছে ধরা না দাও ঠিক ততদিন। পরের দিন সকাল সকাল সবাই যার যার অফিসে চলে গিয়েছে। মিনিমাম 7 দিন এর সব কাজ গুছিয়ে রাখতে হবে তাদের। ইভান চৌধুরী একদম ভালোভাবে বলে দিয়েছে, 7 দিন এর আগে কারোর কোনো অজুহাত আমি কিন্তু শুনতে রাজু নয়। আজকের মধ্যে সব কাজ শেষ করতে হবে। নিজের কোম্পানিতে প্রবেশ করে মেহেরিন, সাথে তার রিমাও ছিল। পরনে ব্যাকস্যুট, দেখতে একদম ওমেন বিজনেসম্যানের মতন লাগছে। রিমা বলল, ম্যাম আজকে আপনার সাথে একটা কোম্পানির ম্যানেজার আসতে চেয়েছিলেন মিটিং এর জন্য, কিন্তু তার একটা পার্সোনাল কাজের জন্য আসতে পারছে না। ম্যাম এখন কি ওনার টাইম চেঞ্জ করে দিবে? না, কোনো প্রয়োজন নেই, যার কাছে সময়ের মূল্য নেই তার সাথে আবার কিসের মিটিং বলল মেহেরিন। ম্যাম অনেক বেশি অনুরোধ করেছিল। প্লিজ ম্যাম, একটু ভেবে দেখলে মনে হয় ভালো হয়। শুধু তোমার জন্য ওনাকে আসতে বলো, তবে আজকে না 7 দিন পর আসতে বলবে, এটাই ওনার শাস্তি। আমাকে যেতে হবে বাসায়, আর কালকে থেকে অফিসে না, তুমি আমার বাসায় আসবে। অন্যদিকে এই অফিসের ডি রাফিয়ান চৌধুরী রুদ্র, তার কিছু মিটিং ছিল, সে সাথে আরিফকে নিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। নিজের গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে 7 দিনের জন্য চৌধুরী ইন্ডাস্ট্রি কোম্পানি বন্ধ দিয়ে দেয়া হয়। অফিসের একজন স্টাফ বললেন, স্যার তাহলে তো আমাদের শেয়ারের বিজনেস লোকসান হওয়ার চান্স হয়েছে অনেক বেশি। আপনাকে এত বেশি চিন্তা করতে হবে না, আমি এই দিক সামলে নিব। আপনারা বরং ছুটি কাটান, গত 1 বছর আর কোনো ছুটি পাবেন না। রুদ্র অফিসে আরও ঘন্টা খানিক কিছু ইম্পর্টেন্স ডকুমেন্টস চেক করে নিল। সব কিছু ঠিক করে বাসায় চলে যাবে। বিকেলে আবার ওদেরকে নিয়ে শপিংয়ে যেতে হবে। দুপুর ঘরিয়ে বিকেল, বাইরের অতিরিক্ত তাপমাত্রায় তেমন যাতায়াত করা যায় না, তেমনি মানুষের যান যায় যায় অবস্থা। শপিংয়ে যাবে বলে সেই দুপুর থেকে ভাইয়ের পেছনে পেছনে গুড় গুড় করছে মনি। কখন নিয়ে যাবে বলো না ভাইয়া? নিয়ে যাবে একটু পর, তুমি রেডি হও। সিনহা আর মেহেরিনকেও বলো রেডি হতে, আমরা কিছুক্ষণ পর বের হব। আচ্ছা ভাইয়া, আমরা তো সবাই রেডি হয়ে নিয়েছি, তুমি কখন যাবে বলো ভাইয়া? দেখো 5টার উপরে বাজে, এবার তো চলো। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসতেছি। এই বলে রুদ্র রেডি হয়ে নিল, একটা জিন্সের প্যান্ট আর কালো শার্ট পরে নিল। হাতে ঘড়ি, আয়নার সামনে গিয়ে মাথার চুলগুলোকে ঠিক করে নিজের শরীরের উপর পারফিউম দিয়ে রুম থেকে বের হয়ে গেল। ফর্সা মুখটা দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছে, যে কোনো মেয়ে এক দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতন লোক। গাড়ির কাছে গিয়ে দেখে রুদ্র তার গাড়িতে কেউ বসে নেই, সবাই মেহেরিনের গাড়িতে গিয়ে বসে আসে। রুদ্র শক্ত মেজাজটা যেন আরো শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে হিড়হিড় করে বলল, তোরা এই গাড়িতে কেন? তোদেরকে শপিং এ আমি নিয়ে যাব, তোর ভাবি না, তোরা যা, আমার গাড়িতে গিয়ে বসো। মেহেরিন কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল, অসম্ভব, আমি কেন আপনার গাড়িতে যাব? আপনি আমার গাড়িতে এসে বসেন, আমি আপনাকে শপিং করে দিব। পৃথিবীতে মনে হয় সব পুরুষ মানুষ এইটাই আশা করে, তাই না? নিজের বউ ইনকাম করে দিবে, শপিং করে দিবে, স্বামী তো শুধু পায়ের উপর পা তুলে বসে খাবে, তাই না মিসেস চৌধুরী? রুদ্র কথায় সিনহা আর মনি জোরে জোরে হেসে ফেলে। ভাইয়া কি না শেষ পর্যন্ত ভাবির সাথে ঝগড়া করছে? এটাও কি সম্ভব? তারা দুজন বসে বসে ভাই আর ভাবির ঝগড়া দেখছে। ওদের হাসি দেখে রুদ্র আরো বেশি রেগে যায়, যেই কিছু বলতে যাবে। তোমাদের কি হয়েছে? এত কথা কাটাকাটি কিসের এখানে? সেই বাসা থেকে বের হয়েছ 5টার পর, দেখো ঘড়িতে 6টা বেজে গেছে। তোমাদের কোথায়ও যেতে হবে না, তোমরা যার যার রুমে যাও। অনেকটা রাগান্বিত হয়ে বললেন সুলতানা চৌধুরী। দেখো না আম্মু, ভাইয়া বলেছে ভাইয়ার গাড়িতে যাওয়ার জন্য, ভাবির গাড়িতে একদিন গেলে কি এমন হয়? আমরা সবাই আজকে ভাবির গাড়ি করেই যাব। তুমি ভাইয়াকে বলো আমাদের সাথে যাওয়ার জন্য। তুমি মেহেরিনের গাড়িতে যাচ্ছ না কেন রুদ্র? আম্মু তুমি ওদের মতন শুরু করলে। রুদ্র তুমি সবার থেকে বড়, তোমার এখানে জিদ রাগ দেখালে চলবে না। বোনদের কথা মেনে নাও, তোমারই ভালো হবে, নয়তো দেখবে শপিং এ যাবে ঠিকই, ওরা ও সব মেনে নিবে, তবে 10টার পর তুমি তখন আরো বেশি বিরক্ত হবে।
রাহাদের সাথেও এরা এমন মাঝে মাঝেই করতো, বাঁচতে চাইলে মেনে নাও, নয়তো পরে তুমিই ফেঁসে যাবে। আম্মু তুমি তো ওদের দলে চলে গেলে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? মেহেরিনের গাড়ি কিন্তু আমি ড্রাইভ করব। এই নিয়ে যদি কেউ কোনো কথা বলে তাকে রিকশা করে যেতে হবে। এবার বলো কে কে রাজি আছো? রুদ্র যে তাদের সাথে চালাকি করছিল তারা এখন বুঝতে পেরেছে। সেটা কারোর বুঝতে বাকি রইল না। কেউ আর কিছু খুঁজেই পেল না রুদ্রকে শায়েস্তা করার জন্য, তাই বাধ্য হয়ে রুদ্রকে ড্রাইভ করতে দেয়া হলো। মেহেরিন নিজেও আর কথা বাড়ালো না। রুদ্রকে ড্রাইভ করতে দিয়ে সে পাশের সিটে বসল। রুদ্র মেহেরিনের তাকিয়ে একটুখানি হেসে ফেলে। কিছু রাস্তা যাওয়ার পর, ভাইয়া গাড়ি থামাও বলল মনি। কেন, কি হয়েছে? ওই দেখো রাস্তার মুড়ে ফুচকা বিক্রি করছে আপু। ভাইয়া চলো না, আমি ফুচকা খাবো। গাড়িতে বসে থাকা কেউ তেমন ভালোভাবে খেয়াল করেনি, কিন্তু মনির চোখ ফাঁকি দেয়া অসম্ভব। সে প্রতিদিন কলেজে যাওয়ার সময় এখান থেকে ফুচকা খায়। সে অনেক বেশি ফুচকা পছন্দ করে। রুদ্র গাড়ি থামিয়ে ফুচকাওয়ালাকে ডাকে, তিনি ডাক শুনে দৌড়ে আসে তাদেরকে 3টা ফুচকা দিতে বলে। প্রায় 10 মিনিট পর লোকটা 3টা ফুচকা নিয়ে আসে। মেহেরিন রুদ্রকে জিজ্ঞেস করল, আপনি খাবেন না রুদ্র ভাই? কে তোমার ভাইয়া? কে আবার আপনি? কে তোর ভাই? নেক্সট টাইম যদি আরেকবার ভাই বলিস থাপ্পড়ে তোর 32টা দাঁত ফেলে দিব। অসভ্য বউ একটা। স্বামীকে ভাইয়া ডাকে? ভাইয়া তুমি রেগে যাচ্ছ কেন? ভাবি তো ঠিকই বলছে। 10টা না 5টা না, তোমাদের একটা মায় মামাতো বোন বলে কথা, শখ করে হলে তো ভাই ডাকবে তাই না, বলল সিনহা। কেন, রাহাতকে তোর ভাবি চিনে না? ওকে 100 বার কেন? সারাদিন না খেয়ে খেয়ে বসে ভাইয়া ডাকলেও আমি মাইন্ড করব না, কিন্তু ভুল করে যদি আরেকবার ভাইয়া ডাকে তোর ভাবির খবর আছে। মেহেরিন নীরব দর্শক হয়ে সব কিছু দেখছে। ভাইও যেমন বেহা, ঠিক তার বোনও। সবাই যে কেন শুধু তার পেছনেই পড়ে থাকে সে একটুও জানে না। সবাই এসে পৌঁছালো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে। তাদের বাসা যেহেতু ঢাকা উড়াতে, তাই তাদের আসতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। মার্কেটের সামনে সিয়াম দাঁড়িয়ে আছে, সিনহার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ যাবত। সিনহা বাড়িতে থেকে বের হওয়ার ঘন্টা খানিক আগে সিয়ামকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল, তাই সিয়াম আগে আগে এসে পড়েছে। সিয়াম মেহেরিনকে সালাম দিয়ে কেমন আছে জানতে চাই, সাথে রুদ্রকেও। মনি তার একমাত্র ছোট শালি বলে কথা। মনি সিয়ামকে দেখেই সালাম দেয়। রুদ্র সবাইকে বলে ভেতরে যাওয়ার জন্য, কারণ বাইরে দাঁড়িয়ে এত কথা বললে সেটা একদম ভালো দেখাই যায় না। সিয়াম রুদ্রকে বলে, তুই আর ভাবি মার্কেটের ভেতরে যা, আমার শালি নাকি চকলেট খাবে। ওদের নিয়ে আমি একটু পর মার্কেটে আসতেছি। রুদ্র কি বলবে জানে না, বোন তো তার বন্ধু ও তার। পাশে থেকে মেহেরিন বলে উঠল, আচ্ছা ভাইয়া আপনারা যান। রুদ্র মেহেরিন এর দিকে তাকিয়ে আছে। তার বউটা দিন দিন কতটা ম্যাচিউরড হয়ে গিয়েছে ভাবতে গেলেও তার অবাক লাগে। সিয়াম, সিনহা, মনি সবাই একসাথে একটা কফি শপে গেল। তারা আজকে অনেকটাই সফল নিজেদের কাজে। উদ্দেশ্য শুধু কেনাকাটার ছিল না, রুদ্র আর মেহেরিনকে একসাথে কিছুটা সময় মিলানোর চেষ্টা ছিল। রুদ্র কানাডা থেকে এসেছে 15 দিনের উপরে। তারা একসাথে মনে হয় 30 মিনিটও কাটায়নি। আর যখন একসাথে থেকেছে তখনই এইটা সেইটা নিয়ে ঝামেলা লেগেই থাকত। আজকে মার্কেটে অনেক মানুষের আনাগোনা, নিশ্চয়ই তারা এই সময়ে কোনো ঝামেলা পাকাবে না। মেহেরিন লেডিস নিউ কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখছিল। প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে, একটা জামাও কিনেনি। রুদ্র সাথে হাঁটতে হাঁটতে একটা সময় বিরক্ত হয়ে গেল। তখন মেহেরিনকে প্রশ্ন করল, রুদ্র, একটা জামা কিনতে এত সময় লাগে কারোর? কি এত দেখছো? একটা নিয়ে নিলেই তো হয়। মেহেরিন কিছুটা বাঁকা হেসে বলল, তাহলে একবার ভেবে দেখুন চৌধুরী সাহেব, আমার পুরো গোটা একটি জীবনে কতটা সময় লেগে গিয়েছে আপনাকে পছন্দ করতে। রুদ্র মেহেরিন এর দিকে তাকিয়ে আছে, কি বলবে সে জানে না। মেহেরিন একটা নীল রঙের শাড়ি দেখছে বারবার, হয়তো তার পছন্দ হয়েছে। রুদ্র সাথে ছিল বলে প্রকাশ করছে না। রুদ্র মেহেরিন এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এইটা পছন্দ হয়েছে তোমার? মেহেরিন কোনো কথাই বলল না। রুদ্র ওই খানের ম্যানেজারকে ডেকে আনতে বলে। সাথে সাথে একজন স্টাফ গিয়ে ম্যানেজারকে ডেকে নিয়ে আসে। কিছুক্ষণ পর রুদ্রর সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল ম্যানেজার, কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি স্যার? আপনার দোকানে এবং এই পুরো মার্কেটে যে কয়টা নীল শাড়ি আছে সবগুলো এখানে নিয়ে আসুন। হাজার হাজার কাস্টমার সবাই একসাথে রুদ্র এর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা হয়তো জানে না রুদ্রর সম্পর্কে, জানলে এমন ভাবে তাকিয়ে থাকার সাহস পেত না।
ম্যানেজার সবার উদ্দেশ্য বললেন, প্লিজ আপনারা নিজেদের কেনাকাটায় মন দিন। এমনভাবে আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে রুদ্র এমনিতেই সবগুলাকে 5 মিনিটের মধ্যে পুরো শপিং মল থেকে বের করে এবং পুরো শপিং মল বুক করে নিবে। এতে তাদের দোকানের রিপুটেশন নষ্ট হয়ে যাবে। তারা রুদ্রকে খুব ভালো করে চিনে। এই শপিং মলের মালিক, তার সাথে ইভান চৌধুরীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দিন থেকেই। ইভান চৌধুরীর বাড়ির মেয়েদের যা কিছু প্রয়োজন তারা সবাই এখান থেকে নিয়ে নেয়। সে খেয়েও তারা রুদ্রকে ভালোভাবে চিনে। তাছাড়া রুদ্র এবং তার ওয়াইফ বাংলাদেশ বিজনেসের দিক থেকে সব থেকে এগিয়ে আছে। তাদের পরিবারকে সবাইকে একনামে চেনে। রুদ্র কারোর পরিচয় দিয়ে চলতে পছন্দ করে না। সে চায় তাকে তার পরিচয় সবাই যেন চেনে। প্রায় ঘন্টা খানেক পর ম্যানেজার অনেকগুলা শাড়ি কালেক্ট করে নিয়ে আসে রুদ্র সামনে। একটা স্টাফ সবগুলো শাড়ি গুনে দেখে 180টার মতন শাড়ি। ম্যানেজার বলল, স্যার 180টা শাড়ি আছে। কি করবেন স্যার এতগুলো এক রকমের শাড়ি দিয়ে? সবগুলা শাড়ি প্যাকিং করেন। আপনি আমাকে পার্সোনাল প্রশ্ন করছেন? নেক্সট টাইম এই সাহসটা আমাকে দেখাবেন না। রুদ্রর কথায় ম্যানেজার অনেকটা লজ্জিত হলো। সরি স্যার। মেহেরিন বারবার বলছে আপনি পাগল হয়ে গেছেন। আমি এতগুলো শাড়ি দিয়ে কি করব? আমি তো শাড়ি পরি না, প্লিজ। অন্য শাড়ি নেই তাহলেই তো হয়। যেগুলা প্যাকিং করা হয়েছে ওইগুলা বাদ দিয়ে। যদি আরো 500টা শাড়ি পছন্দ হয় তাও নিতে পারো বউ। আজকের জন্য পুরো শপিং মল তোমার। একটা শাড়ি পছন্দ হয়েছে তোমার, তাই আমি তোমাকে 180টা শাড়ি কিনে দিলাম। যদি কখনো আমাকে আবার নতুন করে পছন্দ হয় তোমার, আমাকে জানাবে। আমি পুরোটাই আবার তোমার পছন্দের হয়ে যাব, শুধু তোমার। মেহেরিন আর কোনো কথা না বলে সিনহাকে কল করল আর তাড়াতাড়ি আসতে বলল। রাত 8টা বেজে গেছে। বাকি কেনাকাটা তারা কখন করবে? ফোন দেয়ার 10 মিনিটের মাথায় চলে আসে ওরা তিনজন। হাতে এগুলো শপিং দেখে ওরা তো অবাক। 2 ঘন্টায় মানুষ এতগুলো শপিং কিভাবে করে? আল্লাহ ভালে জানে। ওরা আর কোনো প্রশ্ন না করে বরং একটা দোকান থেকে বাড়ির সবার জন্য অনেকগুলা জামা নিয়ে নিল। সিয়াম সারা মার্কেট খুঁজে খুঁজে সিনহাকে কয়েকটা শাড়ি আর কিছু জুতা আরও প্রয়োজনীয় যা কিছু লাগবে সব কিনে দিল। তাছাড়া গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের আগে পরে যা কিছু লাগবে সব কিছু সিয়ামের পরিবার থেকে দেয়া হবে সিনহাকে। সিয়াম সবাইকে বলল সে একটা রেস্টুরেন্ট বুক করছে, সবাই রাতে ডিনার করে যাবে একসাথে। ওকে। রুদ্র আর সিয়াম কথা বলতে বলতে প্রবেশ করল রেস্টুরেন্টে। সিনহা, মেহেরিন, মনি পেছনে আছে, তারাও ভেতরে প্রবেশ করে। ওয়েটার সালাম দিয়ে তাদের মেনু কার্ড দিয়ে গেলেন। রুদ্র সবাইকে বলল যে যা খাবে অর্ডার করো। আজকে আমি তোমাদেরকে ট্রিট দিব। ট্রিট দেয়ার কারণ কি বলতো ভাইয়া? বলল সিনহা। আজকে তোর ভাবি এতগুলা শপিং করে আমাকে ফকির বানিয়ে দিয়েছে, সেই খুশিতে তোদেরকে ট্রিট দিতেছি। চৌধুরী কোম্পানির ডি নাকি বউকে শপিং করে দিয়ে ফকির হয়ে গেছে, এটা কি পাবলিক বিশ্বাস করবে? মেহেরিন কিছুটা বিরক্ত আর রাগান্বিত হয়ে বলল, সবাই মিলে মজা নিতেছেন আমার সাথে। আমি কি বলেছিলাম আমাকে শপিং করে দিতে? আমি বাসায় চলে যাব, ভালো লাগতেছে না আমার, তোমরা থাকো। আরে ভাবি, আমরা তো এমনি তোমাকে রাগানোর জন্য বলছি, তুমি সত্যি সত্যি রেগে যাচ্ছ। থাক সিনহা বোন, আমার বাদ দে, তোর ভাবি বাচ্চা মানুষ না, কিছু বললেই কেঁদে দিবে, ওই দেখ চোখে পানি টলমল করছে। রুদ্র কথাই পর পর সবাই হেসে ফেলে। তারা এই মুহূর্তে হাসতে চায়নি মেহেরিন রেগে যাবে বলে, কিন্তু রুদ্র কথাই তারা আর হাসি আটকে রাখতে পারল না। রুদ্র মেহেরিনের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, তুই না আমার মামাতো বোন হতে চেয়েছিলি? এখন কেমন লাগে ভাইয়া ডাকবি আরো? মেহেরিন কাদো কাদো গলায় বলল, না আর কখনো আপনাকে ভাইয়া ডাকবো না। প্রমিজ? হুম প্রমিজ। রুদ্র মেহেরিনকে জিজ্ঞেস করল, কি খাবে তুমি? মেহেরিন মেনু কার্ড হাতে নিয়ে বলল, আমাকে একটা কোল্ড কফি দিতে বলেন। রুদ্র ওয়েটারকে বলল আগে 4টা কোল্ড কফি দেওয়ার জন্য। তারপর 4টা ফ্রাইড রাইস, চিকেন আর কোল্ড ড্রিঙ্ক যেন তাড়াতাড়ি করে দেয়। ওয়েটার ঠিক আছে স্যার বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওয়েটার এসে তাদেরকে খাবার দিয়ে যায়। তারা রাতের খাবার খাওয়া শেষ করে বাসায় আসার জন্য প্রস্তুতি নেই। মাঝখানে সিয়াম চলে গেল সবাইকে বিদায় দিয়ে। সিয়াম বাসায় ফিরতে প্রায় ঘন্টা 2 লাগবে। সবাই একসাথে চলে আসে বাড়িতে, তাদের আসতে আধা ঘন্টার মতন সময় লাগে। অনেক রাত হয়েছে তাই গেট লাগিয়ে দেয়া হয়েছে। গাড়ি আসার শব্দ শুনে দারোয়ান তাড়াতাড়ি করে গেট খুলে দিল। রুদ্র গাড়ি সাইড করে ভেতরে আসে, সবাই একসাথে বাড়িতে প্রবেশ করতেই দেখে রুদ্র গাড়ি সাইড করে রেখে আসে। সবাই দাঁড়িয়ে আছে একসাথে বাড়ির ভেতরে প্রবেশ করে।
তাদের বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছে। কানাডা থেকে শারমিন চৌধুরীর ওনার স্বামী মেয়ে সবাই চলে এসেছে। রাকিব কালকে সকালে আসবে লিমনের সাথে। মেহেরিনের খালাম্নি আয়শা চৌধুরী তারাও সহপরিবারে এসেছে। আকিব রাহাত আরিফ গিয়েছে ডেকোরেশনের ব্যবস্থা করতে। মেহেরিনের দাদাভাই দাদিমা সহ সবাই এসেছে। চৌধুরী বাড়িতে আত্মীয় স্বজনরা মিলে মিশে পরিপূর্ণ আজ। মেহেরিনকে দেখা মাত্রই আয়শা চৌধুরী কাছে গিয়ে বুকে নিলেন, পরম যত্নে আদর করতে লাগলেন। চোখের কোণে তার অশ্রু। তারা লন্ডনে থাকে, সময়ের ব্যস্ততায় তারা খুব বেশি বাংলাদেশ আসতে পারেন না। ইভান চৌধুরী কল দিয়ে সিনহার বিয়ের কথা বলাতে তারা আর 1 মিনিটও দেরি করেননি। জামাকাপড় গুছিয়ে ইমার্জেন্সি ভাবে টিকিট কেটে সহ পরিবারে চলে এসেছে। তিনি লন্ডনে থেকেও প্রতিদিন খোঁজ খবর নিতেন। মেহেরিনকে রেখে রুদ্র আর সিনহাকে আদর করলেন। কানাডা থেকে এসেছে রুদ্র এর ফুপি শারমিন চৌধুরীর। সে রুদ্রকে ছোটবেলা থেকেই বেশ আদর করতেন। রুদ্র তার ফুপির সাথে কথা বললেন। রাকিব আসেনি কেন? শারমিন চৌধুরী জানালেন রাকিব কালকে আসবে বলল লিমনের সাথে। রুদ্র সবার সাথে কথা শেষ করে উপরে চলে গেল। তার অনেক মানুষের মাঝে থাকতে একদম ভালো লাগে না। মেহেরিন তার দাদাভাই এর কাছে গিয়ে বসেছে। মেহেরিন মাঝে মাঝেই বেড়াতে যেত তার দাদা বাড়িতে। সাথে সুলতানা চৌধুরী এবং সিনহাও যেত। তবে মেহেরিন মাঝে মাঝে থেকে আসার জন্য বাইনা করত। সুলতানা চৌধুরী কখনোই তাকে একা রেখে চৌধুরী বাড়িতে ফিরতেন না। ইভান চৌধুরী সব সময় বলতেন সাথে নিয়ে যাবে, আবার নিয়েও আসবে। যদি আমার মেয়েরা মাস বছরও থাকিতে চাই থাকবে, তবে তুমি তাদের সাথেই থাকবে। পরে তারা যখন আবার বাড়িতে ফিরতে চাইবে তখন সাথে করে নিয়ে আসবে। ইভান চৌধুরী কখনো মেহেরিনকে নিজের ছেলের বউ ভাবেননি। বরং ভেবেছে সিনহার মতন তার আরেকটা মেয়ে মেহেরিন। তারা একটু একটু বড় করছে মেহেরিন আর সিনহাকে পরম আদরে। মেহেরিনের কখনো জ্বর হলে দেখা গেছে সুলতানা চৌধুরী এবং ইভান চৌধুরী দুইজন মেয়ের রুমে বসে মেয়ের খেয়াল রেখেছে। সুলতানা চৌধুরী সবসময় তাদের দুইজনকে চোখে চোখে রাখতেন। সুলতানা চৌধুরী বললেন, তোমরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মেহেরিন সিনহা উপরে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। নিচে বড়রা সবাই মিলে আড্ডা দিতেছিল। প্রায় অনেক বছর পর সবার সাথে তাদের দেখা হলো। পারভিন চৌধুরী সবাইকে চা এবং বিভিন্ন রকমের নাস্তা নিয়ে এগিয়ে দিলেন। পারভিন চৌধুরী অনেক সাংসারিক একজন মানুষ। তার বাড়ির সবার জন্য রান্না করতে খুব ভালো লাগে। মাঝে মাঝে সুলতানা চৌধুরীকে সরিয়ে দিয়ে নিজেই রান্না করেন। রাহাত আরিফ আদিব সবাই চলে এসেছে। ইভান চৌধুরী ওদেরকে বললেন, তোমাদের কাজ কোন পর্যন্ত করে এসেছ? তোমাদের দ্বারা হবে নাকি আমাকেই করতে হবে? আমি তোমার উপর ভরসা করে বসে আছি যে তুমি সবটা সামলে নিবে, কিন্তু তুমি। পাশে থেকে সুলতানা চৌধুরী বলে উঠলেন, আরে আপনি একটু চুপ করেন। বাসায় আসার সাথে সাথে শুরু করলেন। আপনার ছেলেরা কোনো কাজে ভুল করে না, ঠিক সামলে নিবে। টেনশন করবেন না। রাহাত আদুরে গলায় মায়ের গলা জড়িয়ে ধরে বলল, দেখেন মিস্টার ইভান চৌধুরী, আমার আম্মু কতটা ভরসা আমার উপর। কিন্তু আম্মু, আজকের জন্য প্লিজ আমাকে ভরসা করা বাদ দিয়ে দাও। আমি কয়েকটা দোকানে গিয়েছি, বলছি আজকের মধ্যে যেন সব রেডি করে দেয়। কিন্তু তারা রাজিই হচ্ছে না, বলল আগেই থেকেই সব বুকিং করে রাখতে হয়। আমার কাজের প্রেশারে মনে ছিল না এসব কিছুর কথা। তাহলে কি করে? আসলে এক্ষণে অনেকটা রাগান্বিত হয়ে বললেন ইভান চৌধুরী। কালকে বিকেলে আসবে বলছিল, আমি অনেক রিকোয়েস্ট করে এক্সট্রা ফ্রি দিয়ে বুকিং করে এসেছি। কি বলছো এসব? বিকেলে হলুদের প্রোগ্রাম আছে। আর তারা কিনা আসবে বিকেলে? যদি একটা কাজও যদি হয় তোমাদের দিয়ে। ইভান চৌধুরী হাতে ফোন নিয়ে কাকে যেন কল দিবে বলে ঠিক করছিল। আরে আব্বু, কাকে ফোন করছো তুমি? আমি তাদেরকে সকালে আসতে বলেছি, সব কমপ্লিট করে দিয়ে যাবে সকালবেলা এসে। ইভান চৌধুরী রাহাদের শেষ কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস নিলেন। তোমরা যাও, ফ্রেশ হয়ে নিচে আসো। তোমার আম্মু খাবার রেডি করছে। সুলতানা চৌধুরী এবং পারভিন চৌধুরী খাবার রেডি করছিল, সাথে সাথে আয়শা চৌধুরীও হেল্প করছিল ওদেরকে। সবাই একসাথে খেতে বসেছে। মেহেরিনের সামনে রুদ্র বসেছে। বারবার মেহেরিনের দিকে তাকালো, আবার কিছুক্ষণ পর পর পা দিয়ে মেহেরিনের পার উপর তুলে দিল। মেহেরিন অনেকটা রাগান্বিত হয়ে যায় রুদ্রর উপর। মেহেরিন সুলতানা চৌধুরীকে বলল, আম্মু, আমাদের টেবিলের নিচে বিড়াল দেখো। মেহেরিনের বিড়াল এর কথা শুনে তাড়াতাড়ি করে রুদ্র নিজের পা সরিয়ে নিল। সুলতানা চৌধুরী টেবিলের নিচে দেখে সত্যি একটা বিড়াল। মেহেরিন মনে মনে ভাবছে, বিড়াল কোথায় থেকে এলো? তাহলে কি বিড়ালের সাথে আমার স্পর্শ লেগেছিল, রুদ্রর সাথে নয়? মেহেরিন ভাতে হাত গুড়াচ্ছে আর ভাবছে সে কেন সবসময় রুদ্রকে ভুল বুঝে।
হয়তো বিড়াল এর কথা বলতে রুদ্র বারবার তার দিকে তাকিয়েছিলে। রুদ্র সবার আগে খাওয়া শেষ করে চলে যায় রুমে। সাথে যায় রাহাত, মিদিল, আবিদ, আরিফ। কালকে বিকেলে প্রোগ্রামের বিষয়ে কথা বলতে গিয়েছে তারা। মেহেরিন, সিনহা, মনি, শিমু সবাই মিলে মেহেরিনের রুমে যায়। কালকে বিকেল গায়ে হলুদে তারা কি রকম জামা পরবে, কিভাবে সাজবে। ইভান চৌধুরী তাদেরকে কখনোই বাড়ির বাইরে গিয়ে সেজেগুজে আসার জন্য কোনো পারমিশন দিবেন না। তাই মেহেরিন পার্লারে যাওয়ার জন্য রিকোয়েস্ট না করে সোজা একটা পার্লার বুকিং করে রেখেছে। এবং রিমাকে বলেছে মেকআপ আর্টিস্ট নিয়ে যেন সন্ধ্যার আগে চৌধুরী বাড়িতে থাকে। সবাই ঘন্টা খানিক কথা বলল। সিনহা, মনি, শিমু সবাই মেহেরিন এর রুমে শুয়ে পড়েছে। আজকে রাতে যে তাকে রুদ্র রুমে গিয়ে থাকতে হবে সে তো ভুলেই গিয়েছিল। তাহলে কি এর জন্যই রুদ্র তার দিকে বারবার তাকিয়েছিল মনে করানোর জন্য? একদম ইচ্ছা করছে না ওই বেয়াদব লোকটার রুমে যেতে। শুধু মায়, আম্মু তোমার জন্য তোমার ছেলের রুমে গিয়ে থাকতে হচ্ছে আমাকে। তোমারা মা ছেলে একদম করছো না আমার সাথে। মনে মনে কয়েকটা বকাও দিয়ে নিল। তারপর আস্তে আস্তে এক পা দুপা করে ভয়ে ভয়ে রুদ্রর রুমের সামনে গেল, গিয়ে নক করবে তার আগেই। চলে আসুন ম্যাডাম, আপনার জন্য দরজা খোলাই আছে, আপনাকে কষ্ট করে নক করতে হবে না। আপনি কি করে জানলেন যে আমি আসবো আপনার রুমে? রুদ্র মেহেরিনের অনেকটা কাছে এসে হাতে থাকা বালিশটা টান দিয়ে নিয়ে বলে, আপনাকে ভালোবাসি যে, তাই আপনার সব কিছুই আমি জানি। মেহেরিন অনেকটা বাঁকা হেসে বলল, আজকাল ভালোবাসা একটু বেশি বেশিই হয়ে যাচ্ছে না চৌধুরী সাহেব? হ্যাঁ, হওয়ারই তো কথা, তাই না? 10 বছরের পুরাতন বউ বলে কথা। তাহলে কি দরকার এই পুরাতন বউটাকে রেখে দিয়ে নতুন আরেকটা বিয়ে করে আনলেই তো হয়। আমি মাইন্ড করব না চৌধুরী সাহেব। আপনি হয়তো জানেন ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে। রুদ্র মেহেরিনের হাতটা আরেকটু কাছে নিয়ে বলল, 10 বছর ধরে বিয়ে করেছি, এখনো বাসরটাই করতে পারলাম না। চলো আজকে বাসরটা সেরে ফেলি, ভালো না লাগলে কালকে বাকি 3টাও না হয় করে ফেলব। এই লোককে বলি একটা শুনে আরেকটা বিয়ে করেন না, আরো 20টা। আমি কি বারণ করছি নাকি? আবার আমাকে টানছেন কেন? আপনি বিয়ে করলেই তো আমি মুক্তি পেয়ে যাই। মেহেরিন মনে মনে আরো কয়েকটা বকা দিয়ে নিল। তারপর রুদ্রর হাতটা ছাড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, মাঝখানে একটা কোল বালিশ রেখে। রুদ্র একটু হাসি হাসি মুখ করে দরজা লাগিয়ে দেই। এত কিছুর পরও যে তার বউ এসেছে তার রুমে, তারই সাথে থাকবে বলে মনে মনে নিজের মাকে 100 বার ধন্যবাদ দিয়ে ফেলল। রুদ্র মেহেরিনের কাছে গিয়ে শুয়ে পড়ে, মাঝেখানে বালিশ থাকাই অনেকটা দূরত্ব রয়েছে। রুদ্র হাতের কাছে থাকা লাইটের সুইচটি বন্ধ করতে চাইলে মেহেরিন তাকে বারবার নিষেধ করে ঘরের লাইট যেন বন্ধ না করে। রুদ্র বলল, আমার ঘরে লাইটের আলো থাকলে ঘুম হয় না বউ। মেহেরিন অনেকটা বিরক্ত হয়ে বলল, তাই আমার কি লাইট অফ করলে আমার অনেক ভয় করে। আপনি একটু ম্যানেজ করে নিন আজকের রাতটা। তেমার ভয় লাগে আগে বলবা তো। কেন, বললে কি হতো? বললে কি হতো মানে? আগে তোমার স্বামী কাছে ছিল না বলে ভয় পেতে তুমি, এখন তো তোমার স্বামী তোমার কাছেই আছে, যখন ভয় বেশি পাবে আমাকে এসে টুস করে জড়িয়ে ধরবে। দেখবে তোমার সব ভয় কেটে গেছে। সমস্যা নেই, আমি মাইন্ড করবে না, আর কাউকে বললও না। বেহা লোক দূরে থাকুন আমার থেকে। ঘুমাবো আমি বালিশের এই পাশে। আসলে আমি আপনাকে প্রাণে মেরে দিব, কিন্তু আমার ভয়েই গেছে তোমার কাছে যেতে। রুদ্র ইচ্ছে করেই ঘরের লাইট অফ করে দিল। মেহেরিন যেন ভয় পাই, আসলে সে কোনো ভূত না, বরং আমাকে ভয় পাচ্ছে, সেজন্যই ঘরের লাইট বন্ধ করতে নিষেধ করছে। চিন্তা করো না বউ, তোমার পারমিশন ছাড়া তোমার স্বামী কখনোই জোর করে তার অধিকার চাইবে না। কবে শেষ হবে এই অপেক্ষা, কবে বুঝবে আমাকে, কবে ভালোবাসবে, কবে মেনে নিবে আমাকে। তোমাকে বড্ড ভালোবাসতে ইচ্ছে হয় আমার। রুদ্র কিছুক্ষণ চুপ করে শুয়েছিল, আবারও আনমনে মেহেরিনকে ডাকে, বউ, আমাকে কি তুমি সত্যিই আর কখনো ভালোবাসবে না, স্বামী হিসাবে মেনে নিবে না? কখনো তো জানতে চাইলে না আমি এতগুলা দিন কিভাবে পার করেছি। মেহেরিন যে জেগে আছে প্রকাশ করল না কোনোভাবে, কোনো উড়ও দিল না, চোখের কার্নিশ বেড়ে দুফোঁটা নোনা জল পড়ছে। কত রাত জেগে অপেক্ষা করেছে এই মানুষটার জন্য, কিন্তু সে আসেনি আজকে কেন? সে ভালোবাসা চাইছে, যেই ভালোবাসা 10 বছর আগেই তার নামে লিখে দিয়েছিলাম। নতুন করে আবার আমি আপনার ভালোবাসার মায় পড়তে চাই না চৌধুরী সাহেব। রুদ্র কিছুটা সময় অপেক্ষা করল মেহেরিনের উড়ের, কিন্তু কোনো উড় আসলো না। রুদ্র ভেবেই নিল হয়তো মেহেরিন ঘুমিয়ে গিয়েছে, তাই আর কিছু না বলে নিজেও ঘুম আসার চেষ্টা করল। সকাল সকাল ঘুম থেকে উঠেছে মেহেরিন, এবং রুদ্র ওকে ডেকে তুলল আর উঠলে বলল, বাড়িতে অনেক মেহমান আসবে, তারা যদি পড়ে পড়ে ঘুমাই সেটা লোকের চোখে দৃষ্টিকটু দেখাবে।
মেহেরিন ফ্রেশ হয়ে সিনহার রুমে গেল। সিনহা সহ বাকি সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছ। মানুষের জন্য বলে যায় বিয়ে, তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। আজকে আমাদের হলো সেই অবস্থা। মেহেরিন সবগুলাকে বকা দিতে দিতে ঘুম থেকে তুলল। ভাবি, এত সকাল সকাল ডাকছ কেন? আর একটু ঘুমাই না? আম্মু এইখানে আসার আগে উঠো, বাঁচতে চাইলে আম্মু যদি দেখে এখনো ঘুমাও তোমরা খবর বের করে দিবে আজকে। মনির ঘুমের গুড় এখনো কাটেনি, তারপরও ঘুম ঘুম কণ্ঠে বলল, সিনহা আপু আজকে না। আমি ভাবি ভাবি গন্ধ পাচ্ছি, তোমাদেরও একই অবস্থা? সিনহা আর শিমু খল খল শব্দ করে হেসে ফেলল আর বলল, হ্যাঁ আমরাও পাচ্ছি। কি ব্যাপার বলল ভাবি? মেহেরিন কিছু না বলে তাকিয়ে আছে ওদের দিকে। আমাকে নিয়ে মজা নিতেছ না? দাঁড়াও, আম্মুকে ডাকতেছি। এই বলে মেহেরিন নিচে চলে যায়। বাকিরা উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। সম্পূর্ণ চৌধুরী বাড়ি আজকে নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে। আত্মীয় স্বজনরা মিলে মিশে পরিপূর্ণ আজ পুরো চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির প্রতিটি কোনায় কোনায় আলোকসজ্জায় সজ্জিত আজ। ইভান চৌধুরী কোথাও কোনো কমতি রাখেননি এই অনুষ্ঠানে। এই বাড়ির এক মায় মেয়ের বিয়ে বলে কথা। বড় বড় নেতা থেকে শুরু করে বিজনেসের জগতের সবাইকে আমন্ত্রণ করছেন ইভান চৌধুরী। রাহাত সকাল সকাল কল করেছিল। ডেকোরেশনের লোকেরা ঘণ্টা খানেক আগে এসেছিল। সব জায়গায় ভালোভাবে সেট আপ করে দিয়েছে। গায়ের হলুদের সব প্রোগ্রাম করা হবে ছাদে। বাড়িটা যেহেতু 2 তলা, তাই সবাই বলল ছাদে করলে হয়তো বেশি ভালো হবে। সকালের খাবার খেয়ে সবাই নিজেদের কাজগুলো গুছিয়ে করে নিতেছে। বিকেলে গায়ে হলুদের প্রোগ্রাম আছে। হয়তো বিকেলে আর সময় পাওয়া যাবে। সকাল সকাল কানাডা থেকে চলে এসেছে লিমন আর রাকিব। যেহেতু রুদ্র কানাডা ছিল না, তাই সব কিছুর দেখাশোনা রাকিব আর লিমন করত। বিয়েটা শেষ হলে রুদ্রও চলে যাবে কানাডা। ওরা সবাই খাওয়া শেষ করে বসে আছে রুদ্রর রুমে। মৃদুলকে বলল ইভান চৌধুরী, রুদ্রকে এখানে আসতে বলো, কিছু কথা আছে আমার। মৃদুল উপরে ভাইয়ের রুমে গিয়ে বলল, বড় আব্বু তোমাকে ডাকতেছে ভাইয়া। মৃদুলের কথা শুনে রুদ্র নিচে আসে তার বাবার সাথে দেখা করতে। হ্যাঁ আব্বু বলো। তুমি শপিং মলে যাও, সিয়ামের জামার মাপ তো আমি সঠিকভাবে জানি না, তাই ওর জন্য আমি কেনাকাটা করতে পারিনি। তুমি গিয়ে নিয়ে আসো। আর হ্যাঁ, আমাদের পরিবারের সব ছেলেদের জন্য ম্যাচিং পাঞ্জাবি নিয়ে আসবে। আর মেয়েদের জন্য শাড়ি। বিকেলে প্রোগ্রামের আগে যেন সব কিছু আমি হাতের কাছে পাই। রুদ্র আচ্ছা বলে সেখান থেকে নিজের রুমে চলে গেল। সাথে তার সব বন্ধুরা মিলে বের হয়ে গেল নিজের কালো মার্সিডিস নিয়ে বের হলে শপিং করবে বলে। অন্যদিকে সিনহার মেহেরিনের বান্ধবীরাও চলে এসেছে। সবাই মিলে মেহেরিনের রুমে আছে মুনিয়া, জেবা, লামিয়া, মনি, শিমু, ইমা। শিমু আর ইমা তাদের রিলেটিভ হওয়ায় ওর বান্ধবীরা খুব বেশি ভালোভাবে তাদেরকে চেনে না। তবে ঘণ্টা খানিক ধরে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। এখন মোটামুটি ভালোই জানাশোনা হয়ে গেছে তাদের। ইভান চৌধুরী আর রফিক চৌধুরী ঘুরে ঘুরে চারপাশে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তাদের আরও আত্মীয় স্বজনরা আসবে বিকেলে হলুদের প্রোগ্রামে। ইভান চৌধুরী কতগুলো সেফ এনেছে রান্না করার জন্য, তারা রাতের জন্য রান্না করছে। দুপুরে সবাই খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকালের জন্য কাজ করছে। রুদ্র বিকেল 4টার আগে বাসায় ফিরেছে। ইভান চৌধুরীর কথা মতন সব কিছু কিনে নিয়ে এসেছে। ইভান চৌধুরী সব ছেলেদেরকে একটা করে হলুদ পাঞ্জাবি দিল। আর মেয়েদেরকে একটা করে হলুদ শাড়ি দিল বিকেলে হলুদের প্রোগ্রামে পরার জন্য। গায়ে হলুদের প্রোগ্রাম। সিয়ামের বাড়ি থেকে সিনহাকে হলুদ দেওয়ার জন্য 50 জন মেহমান এসেছে চৌধুরী বাড়িতে। 20 জনের মতন মেয়ে আর বাকিগুলা ছেলে। সিয়ামের বন্ধু এবং কাজিনরা সবাই এসেছে সিনহাকে হলুদ দিতে। সিয়াম একটা পাঞ্জাবি পরে এসেছে। দেখতে বেশ সুন্দর লাগছে। তার সাথে বসে আছে তার ফুফাতো ভাই ইমরান। সে একজন ইঞ্জিনিয়ার, দেখতে যেমন ফর্সা তেমনি তার হাইট, চোখে তাক লাগানোর মতন একটা লোক নিয়ে এসেছে। ইমরান বরাবরই অনেক চঞ্চল এবং দুষ্ট, সে হাসি খুশি থাকতে অনেক বেশি পছন্দ করে। ইমরান সিয়ামকে বলল, আমাদের ভাবির বোন কইটা? মানে তোর কতগুলা সালি আর আমাদের কতগুলা বেআইন? দূর শালা, আমার বউ এর কোনো বোন নাই? আর তুই জিজ্ঞেস করছ কইটা আছে শালা, মজা নেস? আহারে, তাহলে তোরে দুলাভাই ডাকবে কে, আমি ডাকবো নাকি? শুরু করি। ইমরানের বাচ্চা, মাথাটা গরম করিস না, এমনি টেনশনে আছি। সালার কপাল ব্যাগিস, আজকে বিয়ে করতে আসি নাই, নয়তো অপেক্ষা করতে করতে আমার বাসর রাতটাও শেষ হয়ে যেত। আমার এত দিনের স্বপ্ন, সেই ছোটবেলা থেকে ভাবতাম আমি বড় হয়ে বিয়ে করব, বাসর করব। ভাগ্যিস আজকে গায়ে হলুদ, নয়তো আমার মেজাজ এমনি গরম হয়ে যেত। আজকেই কেন রাস্তায় এত ট্রাফিক থাকতে হলো?
প্রায় ঘন্টা খানেক ধরে রাস্তায় আটকে আছে তারা। সামনে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কিছুক্ষণ পরে মনে হয় সিগন্যাল ছেড়ে দিবে। এর মাঝে অ্যাক্সিডেন্টের কথা শুনে ইভান চৌধুরী কয়েকবার আনিয়ার আহমেদকে কল করেছে তারা ঠিক আছে কি না জানতে। প্রায় 15 মিনিট পর তাদের গাড়ি চলতে লাগলে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। রিমা সেই বিকেলে পার্লার থেকে 5 জন মেকআপ আর্টিস্টকে নিয়ে এসেছে। সবার প্রথমে সিনহাকে সাজিয়ে দিয়েছে এবং একটা সবুজ শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে ফুলের গয়না। সিনহা পরতে চায়নি সবুজ শাড়ি। হলুদের দিন তো হলুদ শাড়ি পরতে হয়, সবুজ শাড়ি না, সেটা কি সিয়াম জানে না? সিয়ামদের বাসা থেকে পাঠানো হয়েছে সবুজ শাড়ি। সিয়ামের হলুদ রং একদম পছন্দের না, তাই সবুজ রঙের শাড়ি দিয়েছে। সিয়ামও ম্যাচিং করে সবুজ পাঞ্জাবি পরে আসবে। সিনহাকে বেশ মিষ্টি লাগছে সবুজ শাড়িতে, ও চুলগুলোর পেছনে ফুলের গাজরা দিয়ে বেঁধে রেখেছে। সাথে দিয়েছে অনেকগুলা গোলাপ ফুল। মনি এক পাশে থেকে বলে উঠে, আজকে তোমাকে দেখলে না আপু দুলাভাই সিরিয়াসলি স্ট্রোক করবে। সিয়াম কল করছে সিনহাকে, সিয়ামের সাথে কথা বলছে। বেলকনিতে চলে যায় সিনহা। তারপর এক এক করে তার কাজিনরা বান্ধবীরা সবাই সেজে নিল, সাথে ম্যাচিং করে শাড়ি চুড়ি পরে নিল। ইভান চৌধুরী সুলতানা চৌধুরীকে দিয়ে রিমার জন্য একটা শাড়ি পাঠিয়ে দিলেন। সেও সবার মতন করে সেজে গুজে রেডি হচ্ছে। মেহেরিন রুদ্রর রুমে বসে আছে। রুদ্র একটা কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরে নিলে, সাথে হাতে গড়ি পরল, গায়ে পারফিউম দিয়ে আয়নার সামনে চুল ঠিক করতে করতে বলল, কি হয়েছে ম্যাডাম, আপনি এখনো রেডি হচ্ছে না কেন? আপনার কি এত বিয়ের প্রোগ্রাম দেখে নতুন করে বিয়ে করতে ইচ্ছে করছে? করলে বলুন আজকেই করে ফেলি, তাহলে আমার বাসরটাও হয়ে যাবে, আপনার শ্বশুরের টাকাটাও বেঁচে যাবে। রুদ্র হাসতে হাসতে বলল মেহেরিনকে, বেহা লোক, আমি বলেছি আপনাকে আমার বিয়ে করতে ইচ্ছে করছে, আপনি ঘর থেকে বের হন, আমি রেডি হব। অনেকটা বিরক্ত নিয়ে বলল মেহেরিন, আমার জন্য রেডি হচ্ছ না বউ? আমি থাকলে কি এমন হয়? ট্রাস্ট মি বউ, আমি একটুও দেখবে না তুমি চেঞ্জ করো। আপনি সত্যিই বেয়াদব, বেহা, অসভ্য একটা লোক। যাবেন ঘর থেকে নাকি আম্মুকে ডাকবো? আমার ঘর থেকে আমাকে বের করে দিচ্ছ? এই না হলে আমার বউ যাক হোক। মেন কথা বলি, আম্মু তোমাকে ডাকছিল অনেকক্ষণ আগে, আমি ভুলে গিয়েছিলাম। যাও শুনে আসো আম্মু কি বলে। রুদ্রর কথা মেহেরিন তেমন বিশ্বাস হয় না যে বেহা লোক শুধু শুধু তাকে ঘুরাবে এটা সেটা বলে। কিন্তু এখন তার মুখ দেখে বোঝা যাচ্ছে হয়তো সিরিয়াসই আম্মু ডাকতেছে। মেহেরিন বিছানা থেকে উঠে সুলতানা চৌধুরী এর রুমে যায়। রুমে গিয়ে দরজায় নক করে, সাথে সাথে সুলতানা চৌধুরী মেহেরিনকে ভেতরে আসতে বলল। সুলতানা চৌধুরী একটা শাড়ি পরেছে, পরিপাটি করে সেজেছে, হালকা, দেখতে মন্দ লাগছে না। তুমি এখনো রেডি হওনি কেন? এই বলে মেহেরিন এর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল আর বলল, রেডি হয়ে নিচে আসো, অপেক্ষা করছি তোমার জন্য। তুমি আমার মেয়ে, দেখতে যেন ঠিক পরীর মতন লাগে। মেহেরিন শাশুড়ি গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা আম্মু, আমাকে এত ভালোবাসো কেন তুমি আমার মেয়ে তাই? শাশুড়ি মুখে বারবার মেয়ে শুনতে তার বেশ ভালো লাগে। মেহেরিন আর কিছু বলল না, হাসি হাসি মুখ করে হাতের প্যাকেট নিয়ে রুমে চলে গেল। রুদ্র বারবার তাকে জিজ্ঞেস করছে, কি আছে এই প্যাকেটে দেখি। কে দিয়েছে তোমাকে? আম্মু। আম্মু দিয়েছে, আমি ওনার মেয়ে তাই। আপনাকে কি দিয়েছে একটু দেখি? আমাকে তো কিছুই দেয়নি। দিবে কি করে? আপনি আম্মুর সৎ ছেলে, তাই আপনাকে দেয়।